আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু, আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমাদের আজকের অনুষ্ঠানে সকলকে সুস্বাগতম। আশা করি সকলে বেশ ভালো আছেন। আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM প্রতি মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7টায় নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। এবং বরাবরের মতোই কিন্তু আজকেও আমাদের কাছে রয়েছে চমৎকার একজন অতিথি। সো চমৎকার এই অতিথির কাছে আমরা চলে যাব। তার আগে আমি জানিয়ে নিচ্ছি যারা যারা এখনও আমাকে টিউন করেননি, জলদি জলদি টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আপনারা সকলেই জেনে থাকবেন যে আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে রেডিও বিক্রমপুর 99.2 FM এর সাথে যুক্ত হওয়ার দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। এর জন্য প্রথম মাধ্যম হলো মেসেজ অপশন। এর জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আপনি পাঠিয়ে দেবেন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে যুক্ত হওয়ার জন্য আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজে ক্লিক করে তার একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের লাইভটি। এবং আমার সাথে কিন্তু রয়েছে চমৎকার একজন অতিথি। সো দেরি না করে জলদি সেখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং কমেন্ট সেকশন আপনারা কে কোথা থেকে রয়েছেন, এবং আসলে আপনারা কে কোন সংগঠন থেকে রয়েছেন, অথবা কেউ কি কখনো কোনো সংগঠনের সাথে জড়িত হয়েছেন নাকি, বা আপনার কোনো একটি ভালো কাজের কথাও কিন্তু আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এছাড়াও আপনার প্রিয় কথা বন্ধুর কাছে কিন্তু আপনি আপনার পছন্দের গানের রিকোয়েস্টটিও করে ফেলতে পারেন। সো দেরি না করে সেখানে আমার সাথে জলদি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আমিও এখন দেরি না করে আমাদের আজকের যে গেস্ট রয়েছে, আমাদের সেই আজকের চমৎকার এবং খুবই সুপরিচিত একটি মুখ ভাইয়ার কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এবং আপনি প্রথমে যদি আমাদের শ্রোতা এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয় একটু জানিয়ে দিতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ টিবন মাদবর। আমি একজন স্বেচ্ছাসেবী, পাশাপাশি একজন স্টুডেন্ট। যদি সাংগঠনিক পরিচয় দিই তাহলে আমি জীবনের জন্য ফাউন্ডেশন, লাইফ ফর লাইফ ফাউন্ডেশন মুন্সিগঞ্জের প্রতিষ্ঠাতা। আমি বর্তমানে এই সংগঠনে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো ভাইয়া আশা করি যে আপনি বেশ ভালো আছেন। এবং ভাইয়া আসলে এই যে আপনি এর আগেও, আমি যতদূর শুনেছি এর আগেও বেশ বছর খানেক আগে আপনি আমাদের সাথে আমাদের রেডিও বিক্রমপুরের একটি অনুষ্ঠানে অ্যাজ এ গেস্ট এসেছিলেন, এবং শ্রোতা বন্ধু হিসেবেও আপনাকে প্রায় সময় কিন্তু ভাইয়া দেখা যায়। তো আজকে আসলে এখানে এসে আসলে আপনার অনুভূতিটা কেমন? আসলে এই রেডিও বিক্রমপুর আমার খুব চেনা, কারণ এটাতে আমি আগেও প্রোগ্রাম করেছি, যেমনটা আপনি বললেন। ঠিক তেমনই আমার কাছে সবসময় ভালো লাগে, কারণ আপনারা যেই আয়োজনটা করেন সেটার মাধ্যমে ভালো কাজগুলো মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, যেটার আমি মনে করি যদি কেউ ভালো কাজ করে সেই ভালো কাজের অংশীদার আপনারা, কারণ আপনারা সেটা প্রচারের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেন। সেই জন্যই রেডিও বিক্রমপুরে আসতে পেরে 99.2 FM এ আসতে পেরে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো ভাইয়া আমাদের প্রোগ্রামগুলোকে আসলে শোনা হয়? হ্যাঁ, আমি সবসময় শুনি। কোন প্রোগ্রামটা শোনা হয় বেশি? এই তো আপনার এই প্রোগ্রামটাই আমার বেশি শোনা হয়। এটা হচ্ছে আপনার সাইফুলরা যখন এই প্রোগ্রামগুলো করে, এরপরে তানজুম আপু যখন আপনি যখন এই প্রোগ্রামগুলো করেন, আমি মাঝে মাঝে এগুলো শুনি, আবার কমেন্ট করি। আপনাদের নিয়মিত একজন শ্রোতা মনে করতে পারেন আপনারা।
হ্যাঁ, আমি আসলে প্রায় সময় দেখি, এই জন্যই আরো আমার ঘুরে ফিরে প্রশ্নটা করা। তো আমরা আর দেরি না করে আসলে আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান রয়েছে, আমরা আমাদের আজকের অনুষ্ঠান চলে যাবো। এবং তার আগে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যারা এখনো যুক্ত হন জলদি জলদি টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আসলে ভাই এবার যদি আমি আপনার কাছে চলে যাই, যেহেতু রয়েছেন আপনি আমাদের সাথে, এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেক অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা কিন্তু যুক্ত হয়ে আছে। তো ভাইয়া আসলে আপনার বেড়ে ওঠা কোথায়? আপনি কি একজন মুন্সিগঞ্জেরই কৃতি সন্তান, নাকি অন্য কোথাও আপনার না, জন্ম? আমার আলহামদুলিল্লাহ আমার জন্ম মুন্সিগঞ্জে জেলাতে, আমার উপজেলাও সদরে, মুন্সিগঞ্জ জেলার রামপাল ইউনিয়নে আমার জন্ম। তো ভাইয়া আসলে আপনার পড়াশোনা কোথায়, বেড়ে ওঠাটা আসলে কোন কোন জায়গায়? আমি প্রথমে সানরাইজ টিউটোরিয়াল স্কুলে কিন্ডারগার্টেনে পড়েছি। এটা কোথায় ভাইয়া? এটা রামপাল ইউনিয়নের 3 সিঁড়িতে। তারপরে সুখবাসপুর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি, বসিরুন্নেসা উচ্চ বিদ্যালয়ে পড়েছি, রামপালে মাধ্যমিক করেছি। তারপর অনার্স ইয়েতে আমি এখনো চলমান রয়েছে, সেটা সরকারি হরগঙ্গা কলেজে। আচ্ছা, তো এখনো ভাইয়া মানে বর্তমানে সরকারি হরগঙ্গা কলেজে অধ্যয়নরত রয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়া পড়াশোনার পাশাপাশি আসলে এই সংগঠন জীবন বা স্বেচ্ছাসেবীর সাথে আপনার জড়িয়ে ওঠাটা কিভাবে? সংগঠন জিনিসটা হচ্ছে, আমি যেটা মনে করি যে নিজের স্বেচ্ছায় নিজের শ্রম মেধা কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানো। সো আমি এই কাজটাতে জয়েন হওয়ার একটা মূল বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমার মা আমাকে অনুপ্রেরণা দিয়েছে, বা আমার মায়ের থেকে আমার স্বেচ্ছাসেবী জগৎটা মানে এই জগতে ঢোকা। অ্যাজ এক্সাম্পল আমি যদি বলি, আমার মা আমাকে সব সময় মানে আমাদের বাসায় আমি সবসময় দেখতাম যে মানে ভালো কাজের এরকম হয় না যে একটা সবাই মিলে সবাই মাকে একটু বেশি পছন্দ করে, সবাই মা সবার সাথে মিশতো। আমি সবসময় দেখতাম যে তার দুয়ার থেকে কখনো কোনো মানুষ মানে ফেরত যেত না, যে কোনো কিছু উপকারের জন্য আসতো, সে সেটা করতো। দেন আমি যখন চিন্তা ভাবনা করলাম যে মানবিক কাজ, আমরা সংগঠন জীবনের বাইরেও ছোটবেলা থেকেই বিভিন্ন সেবামূলক কাজ করার চেষ্টা করতাম। এরপরে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন আমার জীবনের প্রথম সংগঠন, যেটা বর্তমানে মুন্সিগঞ্জ জেলার তত্ত্বাবধান করছেন জাহাঙ্গীর হাসান স্যার, রামপাল কলেজের প্রিন্সিপাল। ওনার সাথে চলতে চলতে আজ থেকে প্রায় 8-9 বছর আগে, সেই থেকেই আর কি এই সংগঠন স্বেচ্ছাসেবী জগৎটা ঢোকা এই পর্যন্ত চলছে আর কি। আচ্ছা, মানে ভাইয়া যে কথাটি বললেন, মা আসলে জননী মা মমতাময়ী। তো আসলে এই যে মায়েরা কিন্তু আসলে এমনই হয়, আপনি আপনার ঘরের মাকে দেখেন, আমি আমার ঘরের মাকে দেখি। আসলে এরকম হয়েছে, আমি সবসময় বলি যে আমাকে আমার বাবা খুব ইন্সপায়ার করেছে। আমার বাবা আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছিল ফ্রিডম, এবং এটার মিস ইউজ কখনো আসলে করা হয়নি আমার। কারণ বাবা সবসময় একটা কথা বলতো আমাকে, যে আমি তোমাকে বিশ্বাস করি, আমার বিশ্বাসের অমর্যাদা করো না। তো আলহামদুলিল্লাহ বাবার বিশ্বাসের অমর্যাদা করিনি, এবং ভালো কাজ করাটা আসলে আমারও শুরু হয় আসলে মাকে দেখি। ভাইয়া যেমন বললো যে সে তার মাকে কখনো দেখেনি যে কাউকে ফিরিয়ে দিয়েছে, তো আমিও এরকম দেখেছি যে আমার মা নিজে অসুস্থ হয়েও মানুষের সেবা করছে। তো এই জিনিসটাতে আমি খুব আসলে রেগে যেতাম, যে কারণ স্বাভাবিক যার যার মায়ের প্রতি তার আলাদা টান থাকবে। আপনি যখন দেখবেন যে আপনার আম্মু অসুস্থ হয়ে যাচ্ছে, আপনার মা অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের সেবা করা আসলে সে ছাড়ছে না, তখন আপনার নিজেরই খারাপ লাগবে। তো আমি আসলে দেখেছি আমার আম্মু কতটা আসলে প্রাণবন্ত একজন মানুষ, সে মানুষের জন্য ঠিক কতটুকু করে। আমি এরকমও দেখেছি যে আমার আম্মু নিজে না খাইয়ে হচ্ছিল যে আমার পাড়া প্রতিবেশীদেরকে আম্মু হচ্ছিল যে খাবার দিয়ে পাঠাচ্ছে। তো এই জিনিসগুলো আমি যখন দেখতাম, মানে আমি আসলে তখন ছোট ছিলাম, এই প্রশ্নটা আসতো সবসময় যে আম্মু কেন এমন করতেছে বা কি কারণ। এবং আম্মু সবসময় একটা কথা বলতো যে খেলেই সুখী হওয়া যায় না, মানুষকে খাইয়েও কিন্তু সুখ পাওয়া যায়। এবং আমি আসলে খেতে প্রচুর ভালোবাসি, তো আম্মু আমাকে সবসময় এই কথাটা আমাকে খুব বলছে যে মানুষ কিন্তু খেয়ে মরে, কিন্তু তুমি হচ্ছে যে যদি সুখ খোঁজো মানুষকে খাওয়াও, তুমি সুখ পাবাই। এবং এই জিনিসগুলো আসলে আমি আমার আম্মুকে আমার আম্মু কিন্তু কোনো সংগঠন করে নাই কখনো, বাট
এই জিনিসগুলো আসলে ইন্সপায়ার করে। এবং আমি যেটা সবসময় বলছি, ফ্যামিলি বা পরিবার যেটা রয়েছে, আমাদের পরিবারই হচ্ছে যে আমাদেরকে ভালো কাজ করার জন্য প্রথম থেকে উৎসাহিত করে। শিক্ষাটা মানুষ প্রথম পরিবার শিক্ষাটাই থেকে আসে। শিক্ষা। একদম একদম। এরকম অনেক আছে, যেমন আমি যদি একটু বলি, হ্যাঁ, হ্যাঁ। আমরা সংগঠন জীবনে এখন আমরা অনেক সময় দেখা যায় মানুষকে এটা দিচ্ছি ওইটা দিচ্ছি বা যে কোনো একটা হেল্প করছি আমরা, কিন্তু আমি আমার পরিবার থেকে এরকম দেখেছি, আমার চাচারা বা আমাদের এলাকার এমন অনেক মানুষ আছে, তারা দান সদকাটারে এরকম ভাবে মনে করে যে যেটার আসল মানে কি বলে, যেটা আসলে যেভাবে প্রয়োজন, যেমন আপনি আমরা দান সদকা করি 50 জন মানুষে ধরেন 100 টাকা 200 টাকা করে দিলাম, দেন আমি 5-10 হাজার টাকা দেওয়ার পরে আমি একটা মনে করলেন সোশ্যাল মিডিয়ায় লিখলাম বা এরকম কিছু হয়। কিন্তু আমি আমার বাপ চাচা বা পানহাটাতে এরকম অনেক মানুষকে দেখেছি যারা কখনো সোশ্যাল মিডিয়ায় আসেনি, কিন্তু তারা একজন মানুষকে সিলেক্ট করে। যেমন একটা ধরেন একটা রমজানের মধ্যে তার জাকাতে এসেছে, তারা আমার চাচাদের মধ্যে বা আমার এলাকার মানুষদের মধ্যে আমি এটা দেখেছি, আমি তাদের সাথে মিশেছি, তারা দেখা গেছে 2 লাখ টাকা তার জাকাত এসেছে। সে কি করেছে, ওই 2 লাখ টাকা সর্বোচ্চ 2 জনের মাঝে বা একজনের মাঝে গোপনে করে দিয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায় কখনো আসে নাই। আমি এখনো পর্যন্ত সেটা দেখি বড় হয়েছি। আসলে ভাইয়া এইখানে যদি আমি একটা কথা বলি যে এইখানে এটা ডেফিনেটলি খুব ভালো একটা কাজ, ইন্সপায়ারিং, কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের বয়সের একটা তারতম্য চলে এসেছে, একটা হচ্ছে যে জেনারেশন চেঞ্জ এসেছে। তো এইখানে কি হয়েছে যে আগের সময়ে যারা করতো, এবং আমিও এই জিনিসটা প্রেফার করি যে কখনো যদি কাউকে হেল্প করি ওইটা সোশ্যাল মিডিয়াতে ওইরকম পাবলিসিটি করার কোনো প্রয়োজন নেই। বাট এখন কি হয়েছে, এটাকে আপনি পজিটিভলি নিলে পজিটিভ, যদি আপনি নেগেটিভলি না নেগেটিভ। এখন আমি যদি পজিটিভ সাইডটার কথা বলি, আমি যখন অন্য একটা মানুষকে দেখি ভালো কাজ করে, আমি নিজেও উৎসাহিত হই। যেমন আপনি যদি বর্তমান মুন্সিগঞ্জে বিভিন্ন সংগঠন দেখেন, দেখবেন যখন একটা কাজ আছে, যেমন ধরেন যে শীতের সময় শীত বস্ত্র বিতরণ, আপনি দেখবেন যে এইটাই না ঘুরে ফিরে রিসাইকেলিং ওয়েতে প্রত্যেকটা সংগঠন করতেছে। এটার কাজটা কি, প্রথমে কিন্তু এরা হচ্ছে যে অন্য একটা সংগঠনকেও দেখে, প্রচারণা চলে। তো এই যে একটা ভালো কাজ আমি করে প্রচার করলাম, এই প্রচারের মাধ্যমে কিন্তু বাকি সংগঠনগুলোও কিন্তু মানে শীত বস্ত্রটা বিতরণ করছে। আলটিমেটলি সবার উদ্দেশ্য কিন্তু একই, কিন্তু মাধ্যমটা ভিন্ন হচ্ছে। একদমই। তো দুইটা কাজই কিন্তু খুবই ভালো, প্রশংসনীয়। এবং একটার মাধ্যমে আমি যেটা মনে করি যে একটার মাধ্যমে যেটা প্রথমে আমি বললাম যে আমাদের পারিবারিক শিক্ষা বা পরিবারে আমরা এগুলো দেখেছি, আরেকটার মাধ্যম হচ্ছে যে আমি একটা ভালো কাজ করলাম, সেই ভালো কাজটা দেখে যদি আরেকজন মানুষ ভালো কাজ করে, সেটা ক্ষতি কিসের? আমার উদ্দেশ্য যদি এরকম হয় যে আমি আল্লাহর জন্য করছি, আমি যেমন অ্যাজওয়েল আমরা রক্তদান নিয়ে কাজ করেছি প্রায় অনেক বছর যাবত, এই মুন্সিগঞ্জ জেলাতে কাজ করেছি। এখন আমার যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি রক্তদান নিয়ে কাজ করেছি, তো এর সাথে সাথে যদি আমি একটা ভলান্টিয়ারিজম করি, আমি যদি একটা সংগঠনের সাথে থাকি বা গুটি কয়েকজন লোক নিয়ে করি, তাহলে প্রতিদিন যদি 5টা রিকোয়েস্ট আসে, তাহলে 5 জন মিলে যদি এটা চেষ্টা করি, তাহলে কি হলো যে একটাও না করতে হলো না, বা প্রত্যেকটা মানুষ এই সেবাটা পেলো। হ্যাঁ, আমার নিজের কাছে একটা আমরা স্যাটিসফাই হলাম যে না আমি একা করলে হয়তো 1-2জনকে করতে পারতাম, সবাইকে নিয়ে করার মধ্যে আনন্দ, এই জন্য আমরা এটা। ভাইয়া হচ্ছে আসলে জীবনের জন্য ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, এবং সভাপতিও আপনি। হ্যাঁ আমি। আচ্ছা, তো ভাইয়া আসলে আপনাদের জীবনের জন্য ফাউন্ডেশন মুন্সিগঞ্জ এই সংগঠনটার কাজ কি আসলে, মানে এরা মানুষের জন্য কি কি কাজ করে থাকে? ধন্যবাদ আপু। আসলে আমি এদিকে পর্দার দিকে তাকায় তেমন কথা বলতে পারি না, বলতে পারছি না, এই জন্য দুঃখিত। আমি বলি, আমি আমাদের জীবনের জন্য ফাউন্ডেশন মুন্সিগঞ্জ, লাইফ ফর লাইফ ফাউন্ডেশন মুন্সিগঞ্জ, এটার কাজ হচ্ছে মানুষকে সেবা দেয়া। মানুষকে সেবার পরিধিটা কেমন, প্রথমে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা আমি মনে করি যে আমরা সবাই মিলে কিছু সংকট মানুষ যখন একত্রিত হইলাম, তখন চিন্তা ভাবনা করেছি যে মুন্সিগঞ্জে ভালো কাজ করার জন্য আমরা একটা সংগঠন তৈরি করব, যেখানে সব কিছুর কাজ হবে ভালো, মানে যা কিছু ভালো তার সাথে আমরা থাকবো, এরকম কিছু। তারপরে আমাদের চিন্তা ভাবনা হলো সবাই তো কেবল রক্তদান নিয়ে কাজ করে, অনেকে রক্তদান নিয়ে কাজ করে, কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে, কেউ একটা জিনিস নিয়ে কাজ করে। এইখানে আমি একটা ক্লিয়ার করতে চাই, যেমন জীবনের জন্য ফাউন্ডেশন মুন্সিগঞ্জ, লাইফ ফর লাইফ ফাউন্ডেশন মুন্সিগঞ্জ, এই যে ফাউন্ডেশন নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা জায়গায়
কি বলে থেমে থাকতে চাই না, সীমাবদ্ধতা আমরা এক জায়গায় সীমাবদ্ধতা রাখবো। এক জায়গায় রাখতে চাই না। যেমন আমি যদি দিতাম, ধরেন আমি লাইফ ফর লাইফ ফাউন্ডেশন, লাইফ ফর লাইফ ব্লাড ফাউন্ডেশন এরকম দিতাম, তাহলে আমার একটা সীমাবদ্ধতা থাকতো যে আমি লাইফ এখানে শুধুমাত্র রক্তদান নিয়ে আমার কাজ করতে হবে বা রক্তদান নিয়েই আমাদের সংগঠনটা। আমাদের চিন্তা ভাবনা তখন থেকে হয়েছে, যখন এটা তৈরি করি তখন চিন্তা ভাবনা না, আমরা সব সময় সব ধরনের সেবা দেওয়ার চেষ্টা করব। যদি আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি যে আমরা যখন আপনার 24-এর বন্যা হলো, তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে মিটিং করলাম, সবাই বসলাম, সবাই প্রথমে মানে চিন্তা ভাবনা করলাম যে আসলে কি করা যায়। পরে চিন্তা ভাবনা করলাম যে একটা আমরা যদি সবাই মিলে চিন্তা ভাবনা করি, বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করি, তাহলে আমরা 24-এর বন্যার জন্য, ফেনীবাসী নোয়াখালীর জন্য আমরা কিছু একটা করতে পারি। তো যেই চিন্তা সেই কাজ। তারপরে আমরা প্রায় আমাদের মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্তর থেকে নিজেদের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে, তারপরে মোল্লাকান্দি ইউনিয়ন থেকে আমাদের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, তারপরে আমরা সবাই মিলে টাকা পয়সা তুললাম। তোলার পরে আলহামদুলিল্লাহ অনেক টাকা তুলতে পেরেছি আমরা। তোলার পরে আমরা চিন্তা ভাবনা করলাম এটা খাদ্য বস্ত্রগুলো আমরা ফেনী বা একটা সিলেক্ট করলাম যে কোথায় প্রথমে যাওয়া যায়। তো আমরা চিন্তা করলাম যে ফেনীতে যাওয়া যায়। তো আমাদেরই একটা ভাই ছিল যে ঢাকাতে, উনি আবার আমাদেরকে, উনি হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা পাঞ্জাবি হাউস, সেটা হচ্ছে আপনার ঢাকাতে ওনাদের বসুন্ধরা, এটা হচ্ছে ওনাদের একটা ব্র্যান্ড, এটাই আর কি, ওইখানে চলে। তো সেখানে ওনারা আমাদেরকে একটা আস্থা দিল যে জীবন তোমরা যদি এক কাজ করো, যে তোমরা যদি এই স্বেচ্ছাসেবীমূলক কাজ করলে তোমরা ত্রাণ সামগ্রী তো নিয়ে যাবে, যেমন চাল বা বিভিন্ন কিছু তো তোমরা নিবে, তা আমরা যদি এক কাজ করি, আমি তোমাদেরকে পাঞ্জাবির ব্যবস্থা করে দিই, কেমন হয়? তা আমি তোমাদের সাথে যেতে চাই। তো আল্লাহ, আপনি শুনে খুশি হবেন, তিনি একাই আমাদেরকে 500 পাঞ্জাবি, পাঞ্জাবির সাথে পায়জামা, তারপর ট্রাউজার। কারণ ওই সময়টাতে এরকম হয়েছে যে দেখা গেছে যে সবাই ত্রাণ সামগ্রী দিচ্ছে, খাবার দিচ্ছে, পরিধানের মতো তেমন কিছু অনেকে দিচ্ছে না। তো আমরা মনে করলাম যে না, আসলে এটা নিয়ে গেলে ভালো হয়। তো আমরা ট্রাকে করে যখন এগুলো নিয়ে গেলাম ফেনীতে, যাওয়ার পরে আমরা প্রায় 266 ব্যাগ, যদিও সংখ্যা এটা কম, তারপরে আমরা চিন্তা করবো, কিন্তু আমাদের এক একটা বস্তা, আমরা চিন্তা করলাম যে আমাদের থিঙ্কিংটা এরকম ছিল যে শুরুতে বললাম যে 10 জনকে না দিয়ে একজনকে দেওয়া যায় কিনা। তো আমরা প্রায় এক একটা বস্তায় প্রায় আপনার যে 13-14 পদের খাবার দিয়েছি, ইভেন ঔষধ দিয়েছি প্রায় 8-10 পদের, এরকম দিয়ে আমাদের থিঙ্কিং ছিল অন্তত একটা পরিবার একটা সপ্তাহ আমার এই বস্তাটাকে খেতে আচ্ছা, পারে। আমি যদি একটু জিজ্ঞেস করি, 13-14 পদের মধ্যে আসলে ভাই কি কি ছিল? এইখানে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, তারপরে বিভিন্ন মেয়েদের জন্য, আমাদের যে আপুদের, তাদের জন্য বিভিন্ন যে প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো ছিল। তারপরে আপনার যে আরো অনেকগুলো ছিল, এখন আমার মনে পড়ছে না। আসলে বন্যার সময় কি হয়েছিল, আমরা ম্যাক্সিমাম দেখেছিলাম যে মেডিসিনটাও হচ্ছিল যে কম বেশি মিডিয়াম টাইপ দেওয়া হচ্ছিল, হ্যাঁ। পরিধানের জন্য দেওয়া হচ্ছিল, খাবারের জন্য দেওয়া হচ্ছিল, কিন্তু মেয়েদের প্রয়োজনীয় যে জিনিসটা, স্যানিটারি নেপকিন বা প্যাড যেটা রয়েছে, এই জিনিসটা আসলে সব জায়গায় কিন্তু সবাই দিচ্ছিল না। হ্যাঁ, কারণ এইটা সবার সেন্স অফ হিউমার আসছিল সেটা না। আমাদের চিন্তা ভাবনা থেকে তখনই আসছে যে এটা তো অনেকে দিচ্ছে, কেউ দিচ্ছে না। তো তখন তারপর আমরা চিন্তা ভাবনা করলাম যে এটা অনেকের প্রয়োজন, বলতে পারছে না, এটা আমাদের কি, আমাদের যে খাবারের জন্য প্রচুর ফান্ড উঠেছে, হ্যাঁ, প্রচুর। তারপর জামা কাপড়ও প্রচুর এসেছে, আমরা দেখেছি তো যখন হচ্ছে যে পাঠানো হয়েছে, তো প্রচুর জামা কাপড় এসেছে। কিন্তু এই একটা জিনিসের আসলে আমার কাছে মনে হয় যে যতটুকু প্রয়োজনীয়তা ছিল, ঠিক ততটুকু পুরো দেশবাসী মিলে কিন্তু আসলে কভার আপ করতে পারেনি। এটা অনেকের মাথায়ও আসে। আসল কথা হচ্ছে এটা অনেকের মাথায় আসেনি, আমাদের মাথায় ছিল। আমরা প্রায় 200 করেছিলাম প্যাকেটে, যেটা করে ওইটা আমরা নিয়ে গিয়েছিলাম, ওষুধ নিয়ে গিয়েছিলাম। আরেকটা ভালো কথা হচ্ছে সেখানে ধরেন আমরা যখন যাই, প্রথমে আমি আর কি যখন পরিধিটা অনেক বাড়াই নিয়েছিলাম, আমরা যে একটা ট্রাক ভর্তি নিয়ে গেছি, তারপর আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে ধরেন একজন ভাইয়াকে নিয়ে গেছিলাম যিনি আমাদের কাজটাকে ইন্সপায়ার্ড করবে বা দেখলে ফেনীবাসীর জন্য উপকার হবে। আপনি বিশ্বাস করবেন কি না যে ভালো লাগছিল তখনই, আমরা যখন এইগুলো দিলাম না, দেওয়ার পরে এক ভাইয়া বললো যে আমাদের একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, সেখানে যদি
তিনটা মানে আমরা একটা পরিবারে একটা ঘরে গিয়েছিলাম, আমাদের বন্ধু, আমি ফয়সাল, আমরা যারা যারা স্বেচ্ছাসেবী জগতে এখানে ছিলাম, রিয়া জয়, সঞ্চয়, আমরা অনেকে ছিলাম। ওইখানে যাওয়ার পর যখন একটা ঘরে যাওয়ার পর আমি দেখলাম এরকম একটা পরিস্থিতি, আপনার যে মনে করলেন যে তার ঘর বেড়া যা আছে ঘরের সাইডের সব কিছু ভাঙা এরকম অবস্থা হয়েছে, যদি সে ঘুমায় তার কান দিয়ে পানি ঢুকবে এরকম অবস্থা। তো কান্না করতেছে, সে নাকি খাবার পাচ্ছে না এরকম না, আমরা যেই বস্তাটা তাকে দিয়েছি সেটাও পেয়েছে, এরকম আরো 2-4-10টা বস্তা তিনি পেয়েছে, কিন্তু তার কি ঘুমানোর অবস্থা নেই। সেখানে একটা যেমন ট্রেন্ডিং এ তখন ছিল যে খাবার দাবার দেয়া, কেউ ঘর তুলে দেওয়া, বা এই যে আসুনা ফাউন্ডেশন যেমন দিয়েছে এরকম, কিন্তু সবাই কিন্তু এটা দিতে পারেনি। তো আমাদের সাথে একটা ভাই ছিল, তো তার সাথে কথা হলো, কান্না দেখার পরে উনি চিন্তা ভাবনা করলো যে ঘর তৈরি করে দেওয়া যায় কিনা। তো আপনি শুনে খুশি হবেন যে আমাদের সাথে তিনি একত্রতা প্রকাশ করে প্রায় 3টা ঘরের প্রস্তাব দিয়ে দিল, যে আমরা 3টা এই ফেনী জেলাতে 3টা মানে ঘর আমরা নিজের চেষ্টায় তৈরি করে দিব। ইভেন আমরা চলে আসার পর প্রায় 7-8 দিন পর থেকেই এটা তৈরি, ওনারা 3টা ঘর তৈরি করে বাস্তবায়ন হয়েছে। মাশাআল্লাহ। তো আসলে খুব ইন্সপায়ারিং কাজ। কিন্তু আমি এখানে হচ্ছে যে আমাদের শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আসলে এই প্রশ্নটা আমি সবাইকেই করি, তো ভাইয়াকেও করবো, যে আসলে এই যে হচ্ছে যে এই কাজগুলো করলেন, নিজের খেয়ে নিজের পরে অন্যের উপকার, আপনার স্বার্থটা আসলে কোথায়? এগুলো করার পিছনে আসলে আপনাদের স্বার্থটা কোথায় ছিল? দেখেন, ফেমের জন্য বা পাবলিসিটির জন্য কি এগুলো করা? জীবন কখনো। কারণটা হচ্ছে কি, দেখেন আমি একটা আপুর সাথে বলতে চাই একটা কথা, কি আমার না কেন জানি মনে হয় আমার হায়াত খুব কম। এটা আপনি হয়তো স্বাভাবিক নিবেন বা আমি জানি না, আমার অনেক মনে হয় যে আমি সর্বোচ্চ বেশি দিন আর কি বাঁচবো বলে আমার মনে হয় না। দেন আরেকটা বিষয় হচ্ছে কি, যেমন আমার যে মা উনি হচ্ছে একটা কিডনিতে চলে, একটা কিডনি ড্যামেজ। তো দেখা গেছে প্রায় আরো 16 বছর আগে ডক্টর বলেছে যে ওনাকে নির্দয়া দিয়ে দিয়েছে। তিনি মানে ভালো কাজ, আমি তো প্রথমেই বললাম ওনার থেকে আমার শিক্ষা, যে উনি আমাকে এই খারাপ পরিস্থিতিটা, একটা রুগী যে কি অবস্থা হলে মানে মানুষ যে কি সিচুয়েশনে পড়ে সেটা আমি মার থেকেই দেখেছি, আবার মার থেকেই শিখেছি দান করা কি বা ভালো কাজ করা কি। ইভেন এরকম হয়েছে যে আপনাকে বলে 2022 বা 21 রোজার সময় একটা রমজান গেছে, একটা রমজানে আমার মনে হয় 30টা রমজানে রোজার মধ্যে আমি 22 থেকে 23 দিন হবে সারা রাত্র আমার মাকে আমার পিঠের মধ্যে নিয়ে আমার উঠানে হাঁটতে হয়েছে, কারণ উনি বসলেই ওনার কিডনি সাইডের ব্যথাটা হয়, মানে ব্যথাটা অনুভব হয়, এরকম অবস্থা ছিল। তা আল্লাহর রহমত এখন ভালো আছে, যদিও ওনাকে আল্লাহ ডাক্তাররা নির্দেশ দিয়েছে যে আমি এখন মানে আমার খারাপ লাগছে, উনি কি যে কোনো সময় হতে পারে এরকম কিছু বলছিল, তো আল্লাহ তারপরে ভালো রেখেছে। তো এই যে মায়ের এই অসুস্থতা দেখতে দেখতে বা মা আমাকে অসুস্থতা পরও মানুষকে হেল্প করে, এই যে চিন্তা ভাবনাটা আমার চিন্তা ভাবনা যে আমি অসুস্থ মানুষ বা যারা আসলে নিডি, একটা সমাজে যারা নিডি, যাদের আসলে প্রয়োজন, আমি তাদের জন্য কিছু একটা করব। এখান থেকে আমাদের চিন্তা ভাবনা যে না, আমি আসলে কিছু একটা মানুষের জন্য করা যায়। তারপর আমি যখন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনে ছিলাম, তখন দেখলাম স্যাররা প্রতিনিয়ত একটার পর একটা প্রোগ্রাম করে, যেমন শীতবস্ত্র দেয়, গাছপালা লাগায়, বিভিন্ন ইভেন্ট করে। তো ওইখান থেকে আমার একটা শিক্ষা হলো যে এইভাবে করলে তো ভালোই হয়। তো তারপরে আমি আদর্শ রক্তদান সংস্থা নামে একটা সংগঠনে ছিলাম, সেখানে তারা রক্তদান নিয়ে কাজ করতে দেখতাম এগুলো আমি। তো এরপরে আমার চিন্তা ভাবনা ছিল যে না, আমরা যেহেতু যে কোনো কারণে আমরা সংগঠন একটা থেকে বের হয়েছি, যাই হোক ওইগুলা না তুলি। তো তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা যদি চেষ্টা করি, এই যে সময়টা, এই যে এখন আমি কিন্তু মনে করছি যে রেডিও বিক্রমপুর 99.2 FM এ আমি আসাটা, এটাও একটা সেবামূলক। কিভাবে আমার সেবার পরিধিটা বা মানুষ এগুলা শুনছে বা ভালো কাজের জন্য ইন্সপায়ার যদি হয়, আমার দ্বারা যদি কেউ কারোর 1 ফোঁটা পরিমাণ মানে কি উপকার হয়, তাহলে আমরা এটা করবো না কেন? এই চিন্তা ভাবনা থেকে আস্তে আস্তে আমরা এটা করলাম আর কি, চলতেছে এখন। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো বিষয়। এবং আমি আসলে সকলের কাছে বলবো সকলে যেন ভাইয়ার আম্মুর জন্য অবশ্যই দোয়া করেন। এবং আমি আসলে ভাইয়া মন থেকে দোয়া করবো যেন আল্লাহ হলো যে আমি আন্টির দীর্ঘায়ু কামনা করবো ডেফিনেটলি। এবং আল্লাহ ভরসা, ভাই আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে, এই জিনিসটাতে আমি আসলে প্রখর বিশ্বাসী। হায়াত মৃত্যুর মালিক হলো যে আল্লাহ। তো এই বিষয়ে আসলে ভাই চিন্তা করি, অনেক শক্ত থাকবেন, আল্লাহ সব ঠিক করে দেবে ইনশাআল্লাহ।
হায়াতের দিন দিকে আর কতদিন, যেদিন মরে যাব যাতে অন্তত মানুষের জন্য কিছু একটা করে দিতে পারি। আপনি আমিন। জানেন ফি আমানিল্লাহ। দেখা গেছে অনেক সময় এরকম হয়, অনেক সংগঠন তো মুন্সিগঞ্জে এখন হয়েছে, অনেক সময় দেখা যায় অনেকে ব্লাড ম্যানেজ করে, অনেকে বিভিন্ন সংগঠনে বিভিন্ন কাজ করে, অনেক সময় পা টেনে টেনে নামানোর জন্য অনেকে চেষ্টা করে যে অনেকে মনটা কিভাবে ভেঙে দেওয়া যায়। আমার না উদ্দেশ্য কি, এই যে সংগঠন একটা গড়েছি বা সংগঠন চলছে, যতদিন বাজি করে করে যাই। যেমন একটা আজকের একটা ঘটনা, আজকে একটা এ নেগেটিভ রক্ত লাগবে, তো আসিফ আর আমার প্রায় 10-12 দিন আগে বলেছিল, তো আমি বলছি আমি চেষ্টা আসিফ করবো। ভাইয়া। হ্যাঁ, তো ও ওরা খুব fed up হয়ে গেছিল। বললো যে এ নেগেটিভ, আমি বলছি আমারটা আছে। তারপরেও তো আজকে যেমন একটু মডার্নে এই রক্তটা লাগার জন্য ফোন, তারপরে থেকে এইভাবে তো এই নেগেটিভ ব্লাডটার জন্য সবাই খুঁজতেছিল 15 দিন যাবত। একটা পোস্টও দেখলাম আসিফের, পরে আমি বললাম যে আসলে এই নেগেটিভটা সমস্যা না, আমার কাছে তোমার একটা খুঁজতে যাই আমি প্রায় 3টা পাইছি, তুমি একটা নিয়ে যাও, আর একটা আমি নারায়ণগঞ্জ পাঠাচ্ছি আর কি, এই আর কি, যে সেবা পাচ্ছে না, পাক, আমিও আসলে সমস্যা নেই। আসিফকে দেখেছি, ও হচ্ছে যে প্রায় প্রত্যেকটা গ্রুপে বেচারার বলা হয়ে গিয়েছে, বাট নো ওয়ান রেসপন্ডেড হিম। তবে এই জিনিসটা No. তাইলে আমার কাছে ভালো লাগলো যে আমি এটা পেরেছি, সবাই কাছে এবং ও খুঁজেছিল, পরে আমি পোস্ট বললাম করার যে পর আসলে হচ্ছিল যে সবাই টনক নড়েছে এবং সবাই কমেন্ট এসে বলছিল, অনেক কিছুই বলেছে, এবং আমি আসলে এগুলো নিয়ে কোনো কিছু বলবো না, বা আমি আসলে কোনো এখানে কমেন্ট করে রাইট রাখি না, কারণ আমি নিজেও চেষ্টা করিনি। হ্যাঁ, তো এখানে সেটাই। আমি কেন কোনো মন্তব্য করতে যাব। সেটাই। এবং আমি যেমন আমার পার্সপেক্টিভে আমি যদি এখন আমাকে ডিফাইন করছি, এরকম অনেক এক্সকিউজেস রয়েছে। যেমন আমি যদি বলি আমি সারাদিন ব্যস্ত থাকি, সকাল 4টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত আমি ব্যস্ত থাকি, তো আমার কাছে এতটুকু করার সময় ছিল না, এই জন্য আমি দেখিনি। তো এরকম আরো অনেকের কাছে অনেক এক্সকিউজ থাকবে, হয়তো আমার মতো আরো অনেকে ব্যস্ত ছিল। তো এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করার রাইট আসলে আমার নেই, তো আমি কোনো মন্তব্য আসলে করছি না এখানে, এর জন্য। এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যারা এই কাজগুলা করে তা মন থেকে করা উচিত, আল্লাহর জন্য করা উচিত। মন, আমি যেটা মনে করি যে আমি যদি সেটা লোক দেখানোর জন্য করি, সেটা আমি কি নিয়ে যাব এই কবরে, যে যাব আজকে না হোক কালকে তো মারা যাব। আমার তো মানে আমি সবসময় যেটা বলি যে না, আমি যদি মারা যাই তাহলে এই যে লোক দেখানো কাজ করে, এই যে সংগঠনে এতগুলো মানুষ নিয়ে মাঝে মাঝে ছবি ছাড়তে হয়, অনেক কিছু, এটা নিয়েই তো মানুষ মনে করে যে হয়তো ছবি ছাড়ার জন্য বা এরকম কিছু একটা হতে পারে, কিন্তু ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, যেটা বলছেন যে লোক দেখানোর জন্য হ্যাঁ, করার যেটা বিষয়টা। হচ্ছে কি, অনেকের এরকম মনে হয় যে মানুষ হয়তো লোক দেখানোর জন্য করছে, বা হয়তো ওরে মানুষ বড় বলবে এই জন্য করছে, এরকম এটা একটা, আসলে কিন্তু অনেক সময়ই মানুষের আসলে হয় এমন মানসিকতা ভাইয়া। এরকম হয়, সেটা আমরা জানি কারা কিরকম, কে কি করে বা কে কার কিরকমটা কি। কিন্তু ভাইয়া, যখন সোশ্যাল মিডিয়ায় এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়, যদি আমি একটা পোস্ট করি বা আমরা 5-10 জন মিলে যদি একটা ট্রাই করি, সেটা অবশ্যই খুঁজে পাওয়াটা সহজ। ভাইয়া, আমি আপনাকে যদি একটা ছোট্ট ঘটনা বলি, এটা ছোট্ট ঘটনা, আমি এটা আসলে প্রত্যেকটা প্রোগ্রামে আসলে বলছি, প্রত্যেকটা গেস্টকেও জানাতে চাই আমি এই ব্যাপারটা। আসলে আমার খুবই পরিচিত একজন ভাইয়া ছিল রাজশাহীর, যেহেতু আমিও বিভিন্ন সংগঠন করেছি এবং প্রায় 64টা জেলাতে আমার পরিচিত মানুষ রয়েছে। তো সেই থ্রু একটা ভাইয়াকে পরিচিত, ভাইয়া একটা মানে খুব বড়সড় ব্লাড নিয়ে কাজ করতো, তো মানে খুব বড়সড় ওনার একটা সংগঠন ছিল। কিন্তু মানে খুব স্যাডলি আমার এটা বলতে হচ্ছে যে ওনার মায়ের জন্য যখন রক্ত প্রয়োজন হয়েছিল না, ওনার মা রক্তের অভাবে মারা গেছে। তো এই জিনিসটা খুবই হার্ট ব্রেকিং একটা জিনিস ছিল। তো আমি যখন পোস্টটা দেখেছি, মানে আমার নিজের কান্না চলে আসছে, কারণ এই মানুষটা দিনরাত মানুষের জন্য খাটছে, কত কত রক্তের যে যোগান দিছে, মানে কোনো হিসাব ছিল না। অথচ এই লোকটাই কিন্তু নিজের প্রয়োজনের সময় ব্লাডটা ম্যানেজ করতে পারেনি, কেউ তার পাশে এগিয়ে আসেনি। এই ঘটনাটা কি, যে একটা আমাদের স্বপ্নযাত্রী ফাউন্ডেশন নামে একটা সংগঠন আছে নারায়ণগঞ্জে, তো যারা পুরনো স্বেচ্ছাসেবী 8-9 বছর যাবৎ কাজ করছে, তারা অবশ্য ওনাকে চিনে। যে দেখা যায় ওনাদের এখানে একজন আছে যে ইন্দ্রজিৎ দাস, যিনি আমরা মামা বলে সবাই ডাকতাম। তো উনি নারায়ণগঞ্জে কারো যদি রক্ত লাগতো, দেখা যেত আমরা তার কাছে পাস করতাম। লাস্ট একদিন তার বি নেগেটিভ রক্ত লাগে, তো বি নেগেটিভ রক্ত লাগে, আমারে বলতেছে যে আমি নারায়ণগঞ্জে পাচ্ছি না জীবন, তুমি একটা বি নেগেটিভ ম্যানেজ করে দাও। তো আমি শান্ত নামে একটা ছেলেকে বি নেগেটিভ নিয়ে নারায়ণগঞ্জে দিয়ে আসলাম গত কিছুদিন আগে। তো কিছুদিন পরে আমি শুনলাম কি যে স্ট্রোক করে ইন্দ্রজিৎ দাস মারা গেছে।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের যে ফুড ব্যাংক বিষয়ক সম্পাদক ছিলেন, উনি মারা গেছেন। তো মারা যাওয়ার পর পুরো মুন্সিগঞ্জ, ইভেন আমার একটা ওই দিন কাজ ছিল, কারণ আমি একটা কাজে মানে ঢাকার বাইরে চলে যাব, রাত্রে হঠাৎ শুনছি 2টার দিকে, আমি সকালে যেতে পারি নাই। এটার জন্য আমার নিজের অনেক অনুতপ্ত হয়েছে যে মামার সাথে আমার যে পরিচয়টা ছিল সেটা অন্যরকম আসছিল, ঠিক আছে, মানে অন্যরকম একটা বন্ডিং ছিল। তার বিনেগেটিভ রক্তটা আমি বেশি হইলে ওই উনি মারা যাওয়ার 1 মাস আগে আমি তারে দিয়ে আসছি এই কি বলে নারায়ণগঞ্জে, কিন্তু উনি মারা যাওয়ার পর মুন্সিগঞ্জের আপনি মানে আমি লাইভের সাথে বলতেছি, এখানে দেখা গেছে 10টা শেষে তারে দেখতে জানে তার লাশটা। কার জন্য করলাম এই দুনিয়া, আসলে কার জন্য? আমার তখন এমনি যে মারা গেল, উনি যে মুন্সিগঞ্জের এমন কোন স্বেচ্ছাসেবী সংগঠন নাই ওনাকে না চিনে। আমি বলতে পারি যে ইন্দ্রজিৎ দাস, সাইদ সেলিম ভাই ওনাদেরকে চিনে না এরকম মানুষ নাই, মানে পুরো মুন্সিগঞ্জের মধ্যে স্বেচ্ছাসেবী জগৎটার মধ্যে। উনি মারা গেছে, 10টা মানুষ যায় না তারা দেখে, 10টা না, আপনি 2-3জন মানুষ নাকি ওই দিন ইভেন্টে ওই দিন যাইতে পারে না। কি কার জন্য এই দুনিয়াটা, কার জন্য? কি করে যাবো এই দুনিয়ার জন্য যে আমি এত কিছু করলাম? তো পাওয়ার আছে করি না, মারা গেছে সেখানেই মানুষ যায় নাই। মানুষকে আসলেই কিছু দিতে পারে না। মানুষ জীবনেও কোনোদিন কাউকে কিছু, আল্লাহ ব্যতীত। আমি আসলে ভাই একটু দ্বিমত পোষণ করবো। এই কথাটা আসলে ভাই কেন বলছেন যে আসলে কেউ কিছু মনে করে না। ভালো কর্ম সবসময় মানুষের মধ্যে বেঁচে থাকে। আপনার মনে হতে পারছে, আপনি হয়তো মনে করছেন যে কেউ ওনাকে আপনি তো মনে রেখেছেন। হ্যাঁ, ওনার ভালো কর্মের গুণগান কিন্তু চলছে, উনি কিন্তু ওনার কথা চাচ্ছেন। ওনাকে যে 10 জন মানুষই ভালোবেসেছে এরকম কিন্তু না, কিন্তু ওই 10 জনের মধ্যে একজন কিন্তু নিঃস্বার্থভাবে ওনাকে ভালোবেসেছে। ওই একজনের ভালোবাসাটাই কিন্তু অনেক বেশি, যেটা আপনি ভাইয়াকে ভালোবেসেছেন। আমি এই মনে করি পাওয়াটাই কিন্তু কিন্তু অনেক নিজের বড় কাছে পাওয়া। অবশ্যই পাওয়া, কিন্তু মানে আমার কাছে এটা খারাপ আপনি লাগলো আপনার ব্যথিত কথা কারণ শুনে। আপনি ওনাকে ভালোবেসেছেন, আপনার ওনার প্রতি ভালোবাসাটা অন্যরকম, তো খারাপ লাগবেই আপনার কাছে। হ্যাঁ, কারণ উনি সেটা ঠিক। মানুষটাই অন্যরকম ছিল, খুবই ভালো মানুষ ছিল। হ্যাঁ, অবশ্যই। তো আসলে ভাইয়া অনেক কথার ভেজাল বেরিয়ে আমরা যদি আরো এগিয়ে যাই, তো আমি আসলে আপনাকে প্রশ্ন করবো যে ভাইয়া, এই যে জীবনের জন্য ফাউন্ডেশন মুন্সিগঞ্জ, এটা কি আপনার নিজের নামের সাথে মিলিয়ে রাখা না না, somehow? এটা না, বিষয়টা হচ্ছে প্রথমত আমরা সংগঠন নামটা কিভাবে এসেছে? নামটা হচ্ছে আমরা প্রথমত চিন্তা ভাবনা করেছি যে একটা সংগঠন যেহেতু আমরা একটা করতে চাই, সবাই মিলে বসা বা কথাবার্তা বলা, তো আমাদের চিন্তা ভাবনা ছিল লাইফ ফর লাইফ ফাউন্ডেশন, ইংলিশে দেওয়া। তো যেটার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে সেবামূলক কাজ করার সময় আমি কারো কাছে মানে আমি সবসময় চিন্তা ভাবনা করি, যদি কোনো কারণবশত হয়, স্বেচ্ছাসেবী জগৎটাতে যেরকম দেখা যায় শুরুতে অনেক অ্যাক্টিভ, তারপরে মানুষ হারিয়ে যায়, হ্যাঁ, একটা সময় হারিয়ে যায়। পরে আমি চিন্তা করলাম যে আসলে লাইফ ফর লাইফ ফাউন্ডেশন, এটা বাংলা স্পেলিং যদিও আমার সাথে মিলে যায়, তা আমি কখনো এইটা চিন্তা করে কখনো আমরা এই নামটা দিইনি, কারণ গুটি একজনের চেষ্টায় তো আর এই সংগঠনটা হয়নি। আমি কখনো এরকম ভাবে বলি না যে এই সংগঠনের প্রতিষ্ঠাতা কেবল আমি, এটা আমি জীবনও বলি না। একটা মিটিং এ বসছি, সবাইকে নিয়ে বসছি, সবাই আমাদের সাথে মতামত দিয়েছে, সবাই কিভাবে কি কাজ করা যায়। তাহলে যারা যারা বসছিল ওই দিন সবাই প্রতিষ্ঠাতা, আমার প্রতিষ্ঠাতা নিয়ে কি আমি কবরে যাব? আমি এরকম মনে করি। তো আমরা এইভাবে আর কি একটা নাম দিয়েছি। আমরা ইংলিশে দেওয়ার চিন্তা ভাবনা ছিল, সেটা হচ্ছে যে আপনার যে কি বলে লাইফ ফর লাইফ ফাউন্ডেশন। পরে চিন্তা করলাম যে এটা করলে সরকারি গভর্নমেন্ট করতে একটা সমস্যা হবে, যদিও আমার নামের সাথে একটু মিলে যায়, তো আমি এইভাবেই করেছি। পরে চিন্তা ভাবনা যে আজীবন করার চিন্তা ভাবনা, বুঝছেন, একটা সময় দেখা যাবে আমি একা হয়ে যাব। আজকে আমার বয়স আছে, আজকে আমার সময় আছে, অনেক সময় আছে 20 জন হারাই গেছে, এমন স্বেচ্ছাসেবী খুঁজে পাবেন যারা এদের জীবনে হাজার ব্যস্ততার পরেও হয়তো শুক্রবার এরা সংগঠনের জন্য সময় বের করে। অবশ্যই এরকম না থাকলে সংগঠন জীবনে টিকে থাকবে। এইটাই কিন্তু ভাই আসলে নিঃস্বার্থভাবে করে। যেমন আমি যদি পার্সোনালি যদি আমি আমার পার্সপেক্টিভে বলি, ভাই ও খালি আপুর কথাই বলে, কিন্তু আসলে আমি যদি এখানে আপনাকে বলি যে যেমন আমি হচ্ছে যে সানডে টু থার্সডে খুবই ব্যস্ত থাকি, এবং আমার জন্য মঙ্গলবার বুধবার শো করাটা খুবই টাফ, মানে একদম হিজিবিজি একটা অবস্থা হয়েছে। মানে আমি মঙ্গলবার বুধবার একেবারেই খাওয়ার টাইমটাও পাই না, মানে একেবারেই সম্ভব হয় না আমার জন্য। মাঝখানে রাস্তা থেকে যদি কিছু দেখে মিশুকের মধ্যে কিনে খাওয়া হলো, তো এই সময়টা কি হচ্ছে, আমরা যখন সময় পাই তখন আসলে প্রত্যেকটা গ্রুপে দেখা, যে সংগঠনগুলোর সাথে জড়িয়ে রয়েছে,
কোনো ব্লাডের প্রয়োজন হলো নাকি, বা কোনো মিটিং হবে নাকি, বা সংগঠনমূলক কোনো কাজ আছে নাকি, যেমন আমি টিএভির সাথেও জড়িত রয়েছি, এই মিটিং গুলো রয়েছে নাকি? যাক, ভালো ভাইয়া। তাহলে মানে আমরা বিভিন্ন জায়গায় আসলে একসাথে রয়েছি, দেন রেড ক্রিসেন্টের সাথে রয়েছে, তো আরো অনেকগুলো রয়েছে, দুর্যোগ তারুণ্য। তো যারা আসলে মানবিক কাজ করে তারা কিন্তু সব, আপনি মুন্সিগঞ্জে যেই কটা সংগঠন দেখবেন যে ঘুরে ফিরে তারাই, তাদের মন মানসিকতাটা সেট আপ হয়ে গেছে যে এইটাতে আসলে একটা ভালো কাজ, আমি ভালো কাজটা কেন করব না, এই চিন্তা ভাবনা থেকে এরকম। এবং আমি যদি বলেছি আসলে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে এই সংগঠন করে লাভ কি, তুমি পাওটা কি, আমি আসলে অনেক কিছু পেয়েছি। আমি যদি প্রথমে বলি যে মানুষের ভালোবাসা তো পেয়েছি, অবশ্যই। দোয়া পেয়েছি, তার থেকেও যেটা আমার সবচেয়ে বড় পাওয়া, আমি কিছু খুব ভালো ভালো মানুষ পেয়েছি আমার জীবনে। হ্যাঁ। কিছু বড় ভাইয়া পেয়েছি, আপু পেয়েছি, যারা খুব সুন্দরভাবে যখন আমি ফেড আপ থাকি কোনো কিছু নিয়ে গাইডলাইন দিতে পারে। হয়তো বা সামহাও দেখলো যে আমি আপসেট। আমার বেশিরভাগই কি হয়, মানুষ আমাকে রাস্তা দিয়ে দেখে যে আমার মানে আমি রাস্তা দিয়ে কান্না করতেছি, এরকম আমাকে 2-1বারই দেখছে, আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, ভাই আমি জানি না আমার কি হয়েছে, বাট আমি খুবই আপসেট। অ্যান্ড সামহাও দে নিউ অ্যাবাউট মি যে লাইফ নিয়ে ফেড আপ, ক্যারিয়ার নিয়ে ফেড আপ। তো এই জিনিসগুলো যখন হচ্ছিল যে আমাকে, দেখো আমি সবসময় বলি, আমাকে যখন কেউ জিজ্ঞেস করছে তুমি কি পেয়েছো, এই যে মানুষগুলো পেয়েছি না। এবং এরা আমাকে যখন বললো যে বোন মানে, এবং আমরা মেয়েরা কিন্তু আসলে বুঝতে পারি যে ছেলেদের ইন্টেনশনটা আসলে কোথায়, এবং যখন আমরা আসলে বুঝতে পারি যে না আমাকে আসলেই বোন মনে করে এবং নিজের আপন বোনের মতো মনে করে আদর করে, এই ভাইয়াগুলো যেমন আমাকে সুন্দর লাগলে জীবনও বলবে না সুন্দর লাগতেছে, বাট এরা এরকম মানুষ যখন দেখবে বোনের বিপদ, ভাই বন্ধু বান্ধব দূরে থাকুক, সবার প্রথম এরা হাজির হবে। যে বোনের বিপদ, বোনের মায়ের বিপদ, বাবার বিপদ, সবার প্রথম ভাইয়া এরা এগিয়ে আসবে। যেমন আমি হসপিটালে গেলে ভাইয়া হচ্ছিল যে আমার লাইনে দাঁড়াতে খুবই কষ্ট হয়, খুবই। তো মানে আমার সংগঠনের থ্রুই কিন্তু পরিচয়। তো ভাই আমার জন্য বেচারা হচ্ছিল যে লাইনে দাঁড়িয়ে আছে, মানে আমি আমার আম্মুকে নিয়ে গেছি। তো এই জিনিসটা আসলে কিন্তু আমি এমনি এমনি পেয়ে যাবো না, কারো মানে এত ঠেকা পড়েনি যে মানে অযথা অন্য কারোর জন্য লাইনে দাঁড়াবে, যেখানে এত হ্যাসেল হয়। তো এই জিনিসগুলো আসলে আমি সংগঠনের থ্রু পেয়েছি, এবং সংগঠন যারা করে তাদের মন মানসিকতাটা ওই একেবারে পরিমাণ অন্যরকম। চেঞ্জ হয়ে গেছে, ওরকম একেবারে। সেট হয়ে গেছে যে। ভাইয়া আমি যদি তোমাকে আরো একটা কথা বলি, তুমি কি হ্যাঁ। রিফাত ভাইয়াকে তো চিনো? হ্যাঁ, চিনি। রিফাতকে। হ্যাঁ, রিফাত। তো রিফাত ছোট কিন্তু ভাই। আমার সমবয়সী। হ্যাঁ। আমি আসলে আমার সাথে ওর যখন পরিচয়, আমি আসলে জানতাম রিফাত ভাই অমিত ভাইকে যে হয়তো আমার বড়, আমি ভাই ভাই বলতাম, তো আমার মাঝে ওই অভ্যাসটা রয়ে গেছে ভাইয়া ভাইয়া বলার। তো রিফাত ভাইকে আমি একদিন হচ্ছিল যে রাতে হসপিটাল যে আমার হচ্ছিল যে আপনের নানুকে নিয়ে, তো আপনার নানুর অবস্থা ওদিন খুবই ক্রিটিক্যাল ছিল। আমি দেখি যে রিফাত সাডেনলি হসপিটালে ঘুরঘুর করতেছে, কি কারণ আমি কি জিজ্ঞেস করলাম, ফার্স্টে জানে না কেন এসেছে, কি কারণ। ও আমাকে বলতেছে যে দেখতে আসলাম, যদি কারো কোনো কিছুর প্রয়োজন, মানে মন মানসিকতাটা জাস্ট দেখছেন ভাইয়া, মানে স্বেচ্ছাসেবীগুলা এটা কি রকম, না, কি রিফাত বলবো অনেক আমি? অ্যাক্টিভ, সবসময় আমি দেখেছি ও কাজ শুধু- করে। আমার শুধু ছোট রিফাত ভাই না, বলে আরো যে অনেকে অনেক রয়েছে এরকম এরকম। অনেক আছে। হ্যাঁ। এক্সাক্ট আমি একটা আপনাকে মানে আমার লাইফের একটা স্টোরি বলতে পারি যে হ্যাঁ। বিষয়টা এরকম। একদিন ধরেন আমি রাত্রে শুয়ে রয়েছি, ধরেন 11টা 12টা বাজে গেছি, এক্সাক্ট আমি এখন ঘুমাবো এরকম টাইমে। তো একটা বি পজিটিভ ব্লাড লাগবে আর কি। তো বি পজিটিভ ব্লাড লাগবে, আমি শুয়ে আছি, তো হঠাৎ এয়ার ক্লিনিকে লাগবে। তো আমি কি করলাম, এই 12টা বাজে, এখন আম্মু তো দেখলে বলবেই যে তুই 12টা বাজে কোথায় যাস, সারাদিন যাস, ওইটাতে সমস্যা নেই, কারণ আম্মু আমাকে কখনো বাধা দেয় নাই। তা আম্মু আবার এমনিতে ওই দিন একটু অসুস্থ ছিল, হ্যাঁ। তো অসুস্থ ছিল, আম্মু শুয়ে রয়েছে। পরে চিন্তা ভাবনা, ওনার অবস্থা অনেক ক্রিটিক্যাল। তো ইভেন আপনি পরে আমি কি করলাম জানেন, একটা আমার যে কুল বালিশটা আছে না, বালিশটারে ইয়েতে রাখলাম, বুঝতে এই যে আমি আমার বেডে রাইখা, তারপরে উপরে ওইখানে একটা কাঁথা। কাঁথা দিয়া, তারপর আমি কোন রকমে দরজা আটকে রাত্রে বের হয়ে গেছি এই 12টা জিনিসগুলো বাজে। আমরা ছোটবেলায় হ্যাঁ, করতাম হ্যাঁ, খেলতে ঠিক যাওয়ার আছে। জন্য। পরে এটা নিয়ে আমি এয়ার ক্লিনিকে আসছি, আইসা দেখি যে রুগীর অবস্থা এরকম খারাপ যে এখন মানে এই এয়ার ক্লিনিকে রাখাটা সম্ভব না। পরে আমি এই রাত্রিবেলা ঢাকা চলে গেলাম। ঢাকা চলে যাওয়ার পর আমি অলরেডি মানে চিন্তা ভাবনা করেছিলাম এখানে রক্ত দিয়ে তো চলে আসবো। তো দেখা গেছে আমি ভাবলাম যে আম্মুর একটা ফোন দিই, তো আম্মুরে ফোন দিলাম, আমি তো ঘরে নাই। তো আম্মু বলতেছে ঘরে নেই মানে কই তুমি? পরে আমি বলতেছি আমি এয়ার ক্লিনিকে আসছি, একটা রক্ত লাগবে। তো সেখান থেকে আবার বললাম যে আমি ঢাকা চলে গেছি। সারাটা রাত্র মানে ওনারা একটু এডুকেটেড বা বুঝে কম এরকম হয় না, তো রুগীর লোকরা বুঝে, আমি সারাটা রাত্র রক্ত দেওয়ার পর রাত্র 1টা বাজে মনে মেবি রক্ত দিয়েছি। সারা রাত্র ওনাদের ঔষধের যতগুলো দায়িত্ব ছিল সব আমি পালন করেছি। সারা রাত্রে আমি এক ফোঁটা ঘুমাইতে পারি।
এরকম হয় একটা দিন এরকম। কেটেছে আমাদের। মানে এটা আমার জীবনে একটা স্মরণীয় দিন, কারণ ওই দিনটা আমি কারোর অনুমতি নেইনি বা আমি নিজেও বুঝতে পারি না যে এই আমার জিনিসগুলো কিন্তু ভাই আসলে ভালো লাগে থেকে করে, এবং হ্যাঁ। এই জিনিসগুলোর অনুভূতিগুলো আসলে এক্সপ্রেস করার মতো। এখানে নিজে ক্লান্ত হলো মানে নিজের শরীরের আমি অবস্থা যা ব্লাড হলো, দিয়ে ভালো বোন, লাগে আমি কাজ করে। আপনাকে বলি বিষয়টা হচ্ছে আমি ব্লাড দিছি, ব্লাড দেওয়ার পর আমি সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট শুয়েছিলাম বা 10 শরীর মিনিট এমনিতে একটু দুর্বল দুর্বল। থাকে ব্লাড এই ব্লাডটা দেওয়ার পরে আমি এরকম ভাবে প্রথম ওষুধ আনতে গেছি। তারপরে রাত্রে যখন তার অবস্থা খারাপ হয়, কেউ দেখি কি ওনারা আবার নার্সের সাথে কথা বলতে পারছে না গুছায়া। তা আমি গুছায় হয়। কথা বললা ওনাদেরকে, একজন একটু আবার বলছিল যে রক্ত কিনে আরেক ব্যাগ কিনতে হবে। আমি বলছি আমি হিমোগ্লোবিন পয়েন্ট দেখলে বুঝতে পারি রক্ত লাগবে আর কতটুকু, আপনি আমাকে কেন এগুলো বুঝাচ্ছেন? যদি আমি না থাকতাম হয়তো ওনাদের অনেক বিপদ হতো। এই তারপরে চেষ্টা করে সারা ওই রাত যে হয়ে আল্লাহ করেছি আর কি। সবকিছুর আসলে একটা হয়তো ব্যবস্থা করে আল্লাহ দেয়। ওই দিন আমাদের আর কি এই জন্যই পাঠিয়েছে আর কি। হ্যাঁ, তো আসলে ভাইয়া আমি যদি আমার হচ্ছিল যে ব্লাড দেওয়ার একটা ঘটনা বলি, মানে আমি লাইফে অনেকবারই ব্লাড দিয়েছি, মানে বয়স অনুযায়ী একটু বেশি দিয়ে ফেলেছি, কারণ ছোটবেলায় ওই যে থাকে না বেশি পাকনামি করা, তো 16 বছর বয়স থেকে আসলে ব্লাড দেওয়া শুরু করেছে, এবং এর জন্য আমি আসলে এখন একটু অফ রেখেছি। কারণ আমি যদি আপনাকে বলি যে আমার লাস্ট টাইমের মানে এর আগের বার, মানে শেষবার যেবার দিয়েছি তার আগের বার আমি যখন ব্লাড দিই, আমি হচ্ছিল দিয়েছিলাম আমার খালাতো ভাইয়ের বউকে, ওর বেবি হয়েছে বলে। তা আমি যখন ব্লাড দিতে যাই তো অনেক অনেক হ্যাসেল হয় ওই টাইমে, এবং জীবনে প্রথমবার ওই ব্লাড দিতে যে আমার মানে একটা স্পট পড়ে গেছে, এমন দাগ পড়েছে, এবং আমি খুব পেন, মানে আমার খুবই পেন হয়েছে ওদিন। মানে এরকম পেন আমার মনে হয় না কখনো হয়েছে। আমার শরীর দুর্বল হয়েছে, 2 দিন পর্যন্ত আমি বিছানা থেকে উঠতে পারিনি, এবং এর একমাত্র আমি কারণ বলবো যে হলো যে ফার্স্ট অফ অল উনি আমার ব্লাড প্রেশারটা চেক করে নাই, এবং তারপরে হলো যে উনি ঠিক মতো আমার ব্লাডটা নেয়নি। মানে আমি বলতেছি আমার ব্লাডটা বের হইতেছে না, দেখেন রক্ত হয়তো বা জমে গেছে বা সামথিং, কারণ আমরা অনেকবার ব্লাড দিয়েছি, একটু হলেও তো বুঝতে পারবো, অত না বুঝি একটু হলেও তো বুঝবো। ইটস লাইক যে আচ্ছা পেন হইতেছে, পেন উনি এরকম এরকম করতেছে, আমি বলছি আমার খুবই পেন হইতেছে, ট্রাস্ট মি। ইটস লাইক, তো এই বিষয়গুলো আসলে আমাদের খেয়াল রাখা উচিত, এবং বয়স হওয়ার আগে আসলে আমাদের ব্লাড দেওয়াটা একেবারেই অনুচিত। তো অনেকক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছে ভাইয়া। তো এখন আমরা দেরি না করে আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের কাছে চলে যাব। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আসমা আইরিন আপু। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM আপু। তো আপু বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সাতক্ষীরা নলতা থেকে আরজি আসমা আইরিন রয়েছে সাথে। অসংখ্য ধন্যবাদ আসমা আইরিন আপু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে আমাদের সাথে শাহিন শেখ ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। হ্যাঁ ভাইয়া বলছে আছি টঙ্গিবাড়ি ব্লাড ফাউন্ডেশন পরিবার থেকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। রয়েছে আমাদের সাথে নাজমিন আক্তার নীলিমা আপু। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM আপু। আপু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আশা করি বেশ ভালো আছে, এবং কোথা থেকে শুনছেন একটু আমাদেরকে জানিয়ে দেন। আর রয়েছে আমাদের সাথে আদনান সাকিব ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM সাকিব, আশা করি বেশ ভালো আছো, এবং তোমার সাথে আসলে দেখা হবে কি, জলদি দেখা করো তাহলে আসলে মিষ্টিটা খেতে পারবা। এরপরই রয়েছে আমাদের সাথে ফেরদৌসি সুলতানা খানম আপু। আপু বলছে নোয়াখালী থেকে আপনাদের এই অনুষ্ঠানটা আমি প্রায় সবসময় দেখি, ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের সাথে যুক্ত থাকেন এবং ভালোবাসা দিয়ে যান রেডিও বিক্রমপুর 99.2 FM কে, এবং আমাকেও। এরপর রয়েছে আপু বলছে আপু বিশেষ করে আপনাকে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। এরপর রয়েছে আমাদের সাথে মাহবুব রহমান। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM একটু ভাইয়া। সময় নিচ্ছি, সেটা হ্যাঁ, হচ্ছে আমাদের সংগঠনের উপদেষ্টা মাহবুব রহমান ভাই। উনি আসলে আমার শুধুমাত্র যে সংগঠনের উপদেষ্টা তা না, উনি সবসময় মানে আমার মানে অনুপ্রেরণার একটা জায়গা। উনি এমন কোনো আমি সেবামূলক কাজে যে কোনো কিছু যদি আমি মনে করি যে এটা ভাইয়া প্রয়োজন, এটা করা দরকার, উনি আমাকে সবসময় সাপোর্ট করেছে। যদি এরকম আমি বলি যে দুনিয়ার অনেকগুলা মানুষ আমার থেকে দূরে সরে গেছে, কিন্তু ওনারা কখনো আমার থেকে কখনো দূরে সরতে পারে নাই, বা ওনারা কখনোই মানে আমাকে নিরাশ করেনি যে তুমি এটা করো, তোমার দ্বারা সম্ভব, এরকম হয়েছে। এরকম যাক, একটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। ভাইয়া বলছে বেস্ট অফ লাক। জহিরুল ইসলাম জীবন ভাইয়া, গো হেড। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাই। এরপর রয়েছে আমাদের সাথে আল হাদিয়া। ওকে, তো আমার সেই পুরনো শ্রোতা বন্ধু বলছে আয়শা পড়ছি আপু। ইয়েস,
আমি দেখতে পেরেছি আসলে। এরপর বলছে যে তোমার কথা হঠাৎই মনে পড়ে গেল, আয়শা পড়লাম। থ্যাংকস আ লট আপু, থ্যাংকস আ লট। আপু হচ্ছে আপু কমেন্ট পড়ো, এই তো পড়ে ফেললাম আপু, এই তো পড়ে ফেললাম। রয়েছে আমাদের সাথে আলহাদিয়া বলছে আপু কমেন্ট পড়ো, পড়লাম তো। এরপর হচ্ছে আমাদের সাথে তানিশা আক্তার তানজিলা আপু, আপু বলছে জহিরুল ইসলাম জীবন ভাইয়া কি বেস্ট অফ লাক দোস্ত। আমার ফ্রেন্ড আর কি, আমার স্কুল লাইফের ফ্রেন্ড, এই জন্য আর কি বেস্ট অফ লাক বলবো। ওকে, এরপর রয়েছে আমাদের সাথে এমডি রাহাত বলছে টঙ্গিবাড়ি স্বেচ্ছায় রক্তদান সংস্থা থেকে সাধুবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। ভাইয়া। রয়েছে সাইফুল বিন ভাই ভাইয়া বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন জীবন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ সাইফুল, আমি ওয়ালাইকুম অনেক আসসালাম। ভালো আছি, তোমাদের দোয়ায় আল্লাহ ভালো রাখছে। রয়েছে আলাদিয়া বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন এবং আসলে কোথা থেকে শুনছেন আবার একটু আমাকে জানিয়ে দিন। রয়েছে মাইজে ইসলাম সামান্ত আপু, আপু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। রয়েছে সাইফুল বিন বাড়ি ভাইয়া বলছে মানবিক কাজে আমরা বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের সদস্যরা সবসময় জীবনের জন্য ফাউন্ডেশন মুন্সিগঞ্জের সাথে আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো, এই যে একটা ভ্রাতৃত্ব, আমি চাই আলহামদুলিল্লাহ। আমাদের সাথে এই ভ্রাতৃত্বটা সবসময়, ওরা সবসময় আমাদের সাথে ছিল। রয়েছে আমাদের সাথে মুরাদ শেখ, বলছে আসসালামু আলাইকুম, কি অবস্থা জীবন ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো মুরাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। রয়েছে কেমন আলাদিয়া আছেন? বলছে আপু গো, আপু বলে ফেলো, শুনছি আমি। আচ্ছা, তো অ্যারাবিকে একজন ভাই আমাদের সাথে রয়েছে, ভাই বলে ভালোবাসা জানিয়েছে ভাইয়াকে। ধন্যবাদ, এটা আমার বন্ধু। আচ্ছা। স্কুল লাইফের, ও প্রায় মেট্রিক পাস করার পর প্রায় 8-9 বছর আগে দেশ থেকে ও সৌদিতে আছে, সেখান থেকে আর কি তো দেখছি ভাইয়া আমাদের। কিন্তু আসলে ওরা সত্যি খুব চমৎকার একটা কমেন্ট করেছে যে সাদা শার্টে জীবন ভাইকে খুবই সুন্দর লাগছে, এবং ধন্যবাদ, আমার কাছে thank মনে you. হচ্ছে যে এই সৌন্দর্যটা আসলে ছড়িয়ে পড়বে এবং আমাদের শ্রোতা বন্ধু দর্শক বন্ধু যাই হোক। শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু অনেকেরই কিন্তু মন কেড়ে নিয়েছে। ও আচ্ছা, না এটা আমার ছোট ভাই, একটা ছোট ভাই, ও ও আমাদের সংগঠনের সাথে জড়িত, ও সৌদি আরবে থাকে ও। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম ভাইয়া কিন্তু আসলে এই সাদা শার্ট পরে হয়তো বা অনেক তরুণীর মন এতক্ষণে গ্রাস করে ফেলেছে। তো ভাইয়া আসলে কি আপনার মনের কোনো এক তরুণী কি রয়েছে যাকে আমরা খুব জলদি ভাবি হিসেবে আমাদের মধ্যে পেয়ে যাব, নাকি আমাদের ভাবি অলরেডি রয়েছে? না, এরকম বিয়ে তো হয়নি ভাইয়া, তাই না? না, না, এখনো তো ভাইয়া আমি কি আসলে বিয়ের দাওয়াতটা পাবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ, যখন কি হবে ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু বলে ফেলছেন, মনে করে হলেও কিন্তু এখন বিয়ের দাওয়াতটা দিতেই হবে। ইনশাল্লাহ আপনারা দাওয়াত পাবেন। আচ্ছা, তো ইনশাল্লাহ একটু মজা করছিলাম। তো যেটা বলছিলাম, তো আমাদের কি কোনো ভাবি এখনো কি নেই? এই যে ভাবি- সংগঠন করলেন, এত সংগঠনের কাজ করে একটা ভাবি সংগঠন এখনো তো আর- ম্যানেজ করা হলো না ভাইয়া? সংগঠন তার ভাবির জন্য না, বিষয়টা হচ্ছে ভালো হয় লাগে না, ভালো অবশ্যই, কাজ এটা করতে একটা- করতে একজনের সাথে আরেকজনের পরিচয় হয়ে যাওয়া। হয়তো আমার আর এক সময় লাগবে তাহলে। আমি এই বিষয়টা- কিন্তু সুযোগ রয়েছে, তো আপনারা কি ওই হ্যাঁ, সুযোগ মিস ভালো করিয়েন লাগা না? বলতে আমি যেটা মনে করি, কেউ কেউ আমাকে তাদের ভালো লাগে, বা আমারও মনে হয় যে হয়তো তাড়াতাড়ি আমি গুছিয়ে ফেলবো, তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলবে। তার মানে এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা কি এই বছর তাহলে না হলেও আগামী বছর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। 2026 পর্যন্ত একটা বিয়ের দাওয়াতের জন্য অপেক্ষা করতে হবে ভাইয়া। করেন। আচ্ছা, আচ্ছা, এক সেকেন্ড, আমাদের এখানে রণতুর্য ভাই কিন্তু একটা কমেন্ট করেছে যে আমি জানি আছে এসব সহজলভী হবে, ভাইয়া আছে তার মানে। আচ্ছা যাই হোক, ভাই যেহেতু বলছে আছে, এর মানে আছে। তার মানে আছে। তো ভাই ভাইয়া, যেটা বলবো সেটাই। আচ্ছা আচ্ছা, তো বিয়ের দাওয়াত তাহলে কনফার্ম একটা। আমি তো বাসায় যে হচ্ছে প্ল্যানিং করা শুরু করবো, কি পরবো না পরবো। আচ্ছা, তো ভাইয়া কিন্তু বলছে ভাবি নাই, হবু ভাবি আছে। রাইট ভাবি আছে। রাইট, আই ওয়াজ মিস্টেকেন। ভাই আপনার তুর্য ভাই, আপনাকে দায়িত্ব দিলাম ভাবিকে এখানে মেনশন দেওয়ার জন্য, আমি কিচ্ছু মনে করব না, আপনি মেনশন দিন। ওকে, তুর্য ভাই কিন্তু আরো বলছে জীবন তোমাকে দেখে ভালো লাগছে, তোমার জন্য শুভ কামনা। হ্যাঁ, তুর্য ভাই হচ্ছে আমাদের জীবনের জন্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, এবং উনি হচ্ছে আমাদের বড় ভাই। হ্যাঁ, আমাদের যদিও আমরা সংগঠনটা উনাদের যদি বলি আমরা যে ভরসা, ওনারাই আমাদেরকে সাপোর্ট করেছে, ওনাদের ভরসায় আমরা এই সংগঠনটাকে এত দূর পর্যন্ত নিতে পেরেছি। আর ইভেন আরেকটা কথা বলি, আমাদের সংগঠনের যদিও কমিটি করা হয়েছে, আমরা কমিটির মেয়াদ শেষ প্রায়, তো আমরা আবার কমিটি করব। তো মোটামুটি আর কি ওনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে, এই জন্য আর কি বলছে ভাইয়ের মন ভাইয়া অনেক ভালো। সাধারণ সম্পাদক।
হ্যাঁ। তো ভাই আসলে সাধারণ সম্পাদকের কাজটা কি? আমি সাধারণ সম্পাদক না ভাই, ওইটাই বলছি। উনি সাধারণ সম্পাদকের কাজ হচ্ছে একজন সভাপতি বা একটা সংগঠনের যেই পরিচালনা করে, যে উনার কাজ হচ্ছে যে উনি সবকিছু দেখবে। একজন একটি সংগঠনকে সুন্দরভাবে তত্ত্বাবধান করার মূল দায়িত্বটা ওনার। আর আমি আলহামদুলিল্লাহ সবচেয়ে মানে আই এম ভেরি গ্ল্যাড যে ওনার মতো একজন সাধারণ সম্পাদক আমরা পেয়েছি। মানে ভাইয়া খুবই অ্যাক্টিভ, মানে আমাদেরকে মানে আপনি বলেন একটা 10টা, উনি যখন আমাদেরকে একটা সাহস দেয়, উনি একজন ব্যাংকার, হ্যাঁ, উনি যখন একটা সাহস দেয় যে জীবন তুমি এইটা করো, তোমরা এটা করো, আমি আসি। আমার মনে হয় যদি সেই কাজটা আমি 2% শিওর থাকতাম, তখনই আমি 10-এ প্রায় 9% আগাই যাই, যে না আমার আসলে করতে হবে, এই কাজটা আমার করতে হবে। এইটাই হচ্ছে ভাই। যাক, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এতক্ষণ কিন্তু আমরা অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের সাথে যুক্ত ছিলাম এবং ঘড়িকাটা কিন্তু বলছে 8:20। মানে আমরা কিন্তু একদম শেষ সময়ে চলে এসেছি। তো শেষ সময়ে যাওয়ার আগে আসলে ভাইয়ার কাছে আমার শেষ যে প্রশ্নটি থাকবে যে ভাইয়া আসলে এই যে সংগঠনগুলোর সাথে জড়িত রয়েছেন, ডেফিনেটলি পজিটিভ নেগেটিভ অনেক কিছুই হচ্ছে যে জীবনে পেয়েছেন, তবে এই পাওয়ার মাঝে আপনি যে আনন্দটা আসলে খুঁজে পেয়েছেন, সেই আনন্দের ভাবমূর্তিটা যদি কিছুটা আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের সাথে যদি একটু শেয়ার করতেন বা প্রকাশ যেহেতু করতেন। এই প্রশ্নটা লাস্ট, সো আমি একটু সংক্ষেপে কিছু কথা বলি। যেমন অ্যাজ ওয়েল ধরেন জীবনের জন্য ফাউন্ডেশন মুন্সিগঞ্জ, এটা আমি আগেই বলেছি শুধুমাত্র একটা জায়গায় স্থিত রেখিনি। এবার আমরা চিন্তা করেছি যেমন এই বছরের প্রথম বছরটাই আমরা বরণ করেছি শিক্ষা সামগ্রী দিয়ে, যেটা আমার মনে হয় যে মুন্সিগঞ্জ একটু ব্যতিক্রম। কিভাবে আমাদের সংগঠন থেকে আমরা 5টা পুরো স্কুল এবং একটা পুরো মাদ্রাসাতে আমরা এই খাতা কলম পেন্সিল গুলো দিয়েছি। ইভেন আপনারা শুনে খুশি হবেন যে আমরা আরেকটা বাচ্চা মাদ্রাসা পরে ওর বাবা মারা গেছে, ওর লেখাপড়ার বাবদ আমরা মাঝে মাঝেই আমরা তার জন্য হেল্প করি। আমাদের এখন চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে ওরে খাতা কলম পেন্সিল দেয়া, ওর যাতে পরবর্তী ভবিষ্যৎটাতে যেন আমরা ওর সাথে থাকতে পারি। যেটা দেখা গেছে যে সামান্য, এটা অবশ্য আমার নিজের সংগঠনের মানুষরা তেমন অনেকে জানে না। আমি যদি আরেকটা একটু প্রশ্ন অ্যাড করি যে ভাই আসলে জীবনের জন্য ফাউন্ডেশন এই সংগঠনে আসলে কারা যুক্ত হতে পারবে এবং যুক্ত হওয়ার আসলে মাধ্যমগুলো কি কি? আমি মনে করি জীবনের জন্য ফাউন্ডেশন মুন্সিগঞ্জ মানুষের জন্য কাজ করতে হলে ওরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, বা ফেসবুকে আমাদের পেজ আছে জীবনের জন্য ফাউন্ডেশন মুন্সিগঞ্জ, বা তাদের অবশ্যই একটা মানসিকতা থাকতে হবে যে না আমি আল্লাহর জন্য করবো, এর ব্যতীত আর কোনো। বর্তমানে যেমন দেখা যায় যে ধরো সংগঠন কিন্তু অনেক হয়ে গেছে, অনেক, এবং এই সংগঠনগুলো জাস্ট খোলা পর্যন্তই, বা এই কার্যক্রমগুলো আসলে ফলপ্রসূ হয় না অত। হ্যাঁ, তো এর জন্য হয়তো বা যেমন আমার নিজের যেমন পার্সপেক্টিভে আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িয়ে আমি দেখতে চাই যে কোনটার ভালো কতটুকু কাজ, আমি অগ্রগতি দেখছি এবং যেখানে ভালো কাজ হবে সেইখানে আমি যাব। এবং অনেক ব্যাপার রয়েছে এখানে, মানুষের মন মানসিকতা এবং সাহায্য করার মনোবল আসলে কতটুকু। অবশ্যই মানসিকতা না থাকলে কিন্তু রয়েছে যারা হচ্ছে সংগঠনে যুক্ত হতে চায়। তো এই যুক্ত হওয়ার মাধ্যমটা আসলে যদি একটু আমাদের এই যে যুক্ত হওয়ার জন্য আমি প্রথমে যেই মাধ্যমগুলো বললাম সেটা তো আছে। ইভেন আমাদের পানহাটা, রামপাল ইউনিয়ন পানহাটাতে আমাদের একটা কার্যালয় আছে। যারা ভালো কাজে স্যাটিসফাই বা এই আমাদের কাজগুলো দেখেন, তারা প্রায় সময় আমাদের এই সংগঠনের কার্যালয়ে আসেন, কিংবা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবীদের, শুধু আমাকে না, আমাদের আরো যারা স্বেচ্ছাসেবী আছে তাদের কাছে মেসেজ দেন, ভাই আমরা যুক্ত হতে চাই। তারপর আমরা তাদের জন্য প্রথম পর্যায়ে একটা ওয়েলকাম প্যানেল রেখেছি, দেখেন তারপর থেকে তাদেরকে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাই, কাজের একটা পরিধির উপর বিবেচনা করে তারপর আমরা এখান থেকে যুক্ত করে নিই আর কি। আচ্ছা, তো ভাইয়াকে নক করলেই তো হচ্ছে যে পাওয়া যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ পাওয়া যাবে। তো যারা এরকম স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িয়ে ভালো কোনো কাজ করছেন, এবং আমরা আজকে যতদূর শুনলাম এবং জানলাম যে ভাইয়াদের কাজের ধারাটা কিন্তু ডেফিনেটলি ভিন্ন। এবং আমি যদি এখানে একটু স্পেসিফাই করে দিই আপনাদেরকে যে আমরা কাজ করি কি সকলের জন্য, এবং ভাইয়ারা করে কি সকলের জন্য তো কাজ করে এবং স্পেসিফিক্যালি ভাইয়ারা হচ্ছে যে একজনকে বা দুইজনকেও একদম স্বাবলম্বী করে দেওয়ার জন্য কাজ করে। এটা আপু আমি যেটা বলি কি, এটা আমাদের সংগঠনের অনেকের এটা ড্রিম। আমি অনেকের সাথে কথা বলেছি, বা আমার নিজেরও, যে আমি
50 জনকে না দিয়ে যদি একটা মানুষকে ওইভাবে দিতে পারি, হ্যাঁ। যদিও এখন আমরা ওরকম পারি না, যেটা পারি না সেটা সবার সামনে বলা উচিত না। না। যেটা আমরা যখন দেখা গেছে আমি এস্টাবলিশড হব বা আমি একটা কেরিয়ারের মধ্যে ঢুকবো, আমাদের তখন সবাইকে নিয়ে 2-4 জনকে নিয়ে তখন চিন্তা ভাবনা থাকবে যে অন্তত দুইটা একটা মানুষকে আমরা যাতে ওর আজীবন বা ওর সব সময় আমরা একটা দায়িত্ব নিতে পারি। ঠিক আছে, ওর একটা পড়ালেখার দায়িত্ব নিলাম বা ওর যে কোনো একটা প্রয়োজনে অসুস্থ একটা ব্যক্তির একটা কাজে আমরা এই চেষ্টায় আগাচ্ছি। অনেক সংগঠন আছে, তারা কি করে, অনেকে আছে রক্তদান নিয়ে কাজ করে, যারা বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ। আপনি বিশেষ জেনে খুশি হবেন যে এই গত মাসে আমরা একদিনে 500 গাছ লাগিয়েছি। একদম সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত আমরা গাছ লাগিয়েছি। এই যে আপনাদের মুন্সিগঞ্জ ডায়াবেটিক্স হসপিটালের সামনে মুজিবুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, রুহিয়াম ভাই, এনারা সবাই এখানে ছিলেন, সুজন হাজার, জনি ভাই, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেছি যে না, একটা সেবায়, আমি আবারও বলি, একটা সেবায় আমি কখনোই নিজেকে নিয়োজিত রাখতে এটা কিন্তু চাই না। আসলে খুবই ভিন্ন ধর্মের একটা হ্যাঁ। চিন্তা ভাবনা। ভাইয়া জাগো ফাউন্ডেশনের নাম তো শুনেছেন? হ্যাঁ, শুনেছি। তো জাগো ফাউন্ডেশনের কিন্তু এরকম একটা রয়েছে ভিভিডি, হ্যাঁ। ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ। তো এইখানেও আসলে আমরা একটা হচ্ছিল এরকমই একটা প্রোগ্রাম করেছিলাম, এবং আমাদের ওইখানে কি কাজ করার পর বিভিন্ন যে হচ্ছিল যে জেলাগুলো রয়েছে, এদেরকে যখন হচ্ছিল যে একটা হচ্ছিল যে ধরো একটা কি বলো এটাকে, আর আসলে শব্দটা পেটে আছে মুখে নেই, এরকম হয়ে গেছে। আমরা সেমিনার টাইপ করি না, হ্যাঁ, হ্যাঁ। ওইরকমই একটা হচ্ছে যে সেমিনার হচ্ছে যে আয়োজন করে। তো ওইখানে যে আইডিয়াস গুলো রয়েছে এবং এই আইডিয়া গুলো হচ্ছে যে ফলাফল যে রয়েছে, তো আমাদের এরকম মুন্সিগঞ্জের একটা এরকম হচ্ছে যে আমাদের যে ফর্মটা ছিল এটা এরকম ছিল যে একটা ফ্যামিলিকে, একটা পরিবারকে স্বাবলম্বী করে দাও। স্বাবলম্বী করে দাও। হ্যাঁ, হ্যাঁ, স্বাবলম্বী এটা করে দাও। ভালো। এই ভাইয়া যেটা বলছিলেন এটা ওই আমার পার্সপেক্টিভে চিন্তা ভাবনা এরকমই করি, কারণ এখন কতটা পারবো বোন আমি বলতে পারি না, কিন্তু ইনশাআল্লাহ সকলের সহযোগিতা পেলে আমার অবশ্যই উদ্দেশ্য সম্ভব। এখানেই যে অন্তত 50 জন মানুষকে না দিয়ে 10টা মানুষকে উপকৃত করি, 2টা মানুষকে উপকৃত করি, এটা চিন্তা ভাবনা করে আমি এটা সবসময় চিন্তা ভাবনা করি। এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, যদি তো হারাতে পারি। সেইবার কিন্তু যে এই যে আমাদের যে থটসটা ছিল, আমরা এটার উপর ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। And আমি মানে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম ফার্স্ট প্রাইজ দেখে যে আমি কথা বলতে পারতেছিলাম না। মানে আমাকে যখন বলতে হয়েছে যে অনুভূতি কেমন, আমি লিটারালি হাসতেইছিলাম, মানে এত হাসতেছিলাম কি বলবো। তো এই যে এই কাজগুলো আসলে সত্যি খুব ডিফারেন্ট পার্সপেক্টিভে, এবং এই কাজগুলো একটা পরিবারকে স্বাবলম্বী করে দেয়। কারণ আসলে আমরা মানুষকে খাবার দেবো, খাবার কি হয়তো বা সে একবেলা ভালো থাকবে, একবেলা ভালো থাকবে, আর শীতের এটা জন্য আমরা বস্ত্র দিচ্ছি, দিচ্ছি। একটা সিজন সে ভালো থাকবে, কিন্তু পরিবারটাকে যখন আমরা স্বাবলম্বী করে দিতে পারবো, তখন আসলে না তার খাবারের জন্য আমাদেরকে আবার সে দ্বিতীয়বার খুঁজবে, না সে শীত বস্ত্রের জন্য আমাদেরকে আর দ্বিতীয়বার খুঁজবে। হ্যাঁ। উল্টো সে স্বাবলম্বী হয়ে গেলে আপনি আমি যে কাজটা করছি সেটাও সে আরো করতে পারবে। হ্যাঁ, তো করতে এই পারবে। আইডিয়াটা কিন্তু একদমই ডিফারেন্ট আমি একটা এরকম idea। অনেক হয়েছে যে রক্ত দিতে গিয়েছি, ও এখন বর্তমানে সে আমাদের স্বেচ্ছাসেবী হ্যাঁ, চলে আসছে যে না, এইটা মানে কিন্তু খুবই এটা ভালো আমরা কাজ। করতে চাই। যেমন আমি নিজে কিন্তু হচ্ছে যে এই যে ভাইয়াদের এই কার্যক্রমগুলো শুনে আমি নিজে কিন্তু এখন মানে মনে মনে চাচ্ছি যে আমিও যেন আসলে যুক্ত হয়ে যাই Welcome, ভাইয়াদের always সংগঠনে। welcome। আপনারা ওকে, সবাই মিলে যদি করেন, আপনি যদি একটা মানুষের উপকার করেন, যেই আসতে চাইবেন, আমরা কারণ ভাইয়া, সবসময়- সংগঠন কিন্তু একজন মিলে কখনোই হয় না, সম্ভব না, কখনোই সম্ভব সম্ভবই না। এবং সংগঠনে সবাই যে 7 দিনও সময় দিতে পারবে এরকমও না। না। সংগঠনে কেউ একদিন সময় দেবে, কেউ হয়তো বা মাসে হলেও একদিন সময় দেবে। একদিন সময় তো তারই একদিন সময়টা যদি আমরা মনে করি যে না বৃথা, সে সময় দিবেন, মোটেও না। না। সে ওই একদিনে যতটুকু কিন্তু কাজ ধৈর্য করবে, থাকতে হবে, হ্যাঁ, সংগঠন exactly। জীবনটাতে একটা ধৈর্য থাকতে হয়। যে খুবই দরকার। অনেক সময় ধরেন 5 জন মানুষ অ্যাক্টিভ ছিল, তারা 5 জন হারাই গেছে, বা 5 জন হ্যাঁ। অ্যাক্টিভটা কমে গেছে। ধৈর্য, খুবই, আর আসলে- আমি আমার জায়গাটা আরেকজন এসে ধরবে বা অন্য কেউ একজন ই করবে। এই যে আমি এখানে বলছি, আমাদের কমিটিতে প্রথম আমি চিন্তা ভাবনা করেছি যে কমিটিটা আপাতত সংগঠনটা গুছাই দিই। আমি এখানে সবার সামনে বলছি, আমি আমার সভাপতি তো চাই না, আমি অলরেডি লিখিত দিয়েছি যে পরবর্তী যে এই কমিটিতে হবে সেখানে আরেকজন নতুন দরকার। ওনার পরিবর্তন, উনি যদি এইখানে আসে তো ওনার নেতৃত্বে আমাদের সংগঠনটা আরো এগিয়ে যাবে। এটা আমাদের চিন্তা ভাবনা করি। কারণ ভাইয়ের যে থটসটা রয়েছে, যে চিন্তাধারা রয়েছে, এর ব্যতিক্রম ধর্মী কিন্তু আরো ভালো চিন্তা ভাবনা আসতে পারে। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে পাওয়ার পজিশন এইগুলো আসলে না কোনো ব্যাপারই না, জেনুইনলি কোনো ব্যাপার না। তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে আসলে সরে যেতে হবে। কিন্তু বর্তমানে আমরা দেখি বিভিন্ন সংগঠনে হচ্ছে হলো যে এরকম অনেকেই রয়েছে যারা মনে করেছে এই জায়গাটা আমরা ধরে রাখি, সভাপতিত্বটা ধরে রাখি, দলনেতার জায়গাটা আমরা ধরে রাখি, বাট এই জিনিসটা করে আসলে কোনো লাভ হয় না। এটার জন্য অনেক সংগঠন ধ্বংস হয়ে যায়। Exactly. এটা বিশ্বাস করবেন Exactly. কিনা আমি জানি না, ধ্বংস হয় এই কারণে যে মানে ওই পথটাই ওনার লাগবে,
আমি এখানে বলি, আমি জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা, একজন বললাম কারণ আমাদের সাথে তখন আরো মানুষ ছিল। তো সেখানে প্রথমবার আমাদের চিন্তা ভাবনা, ওরাই আমাদেরকে আমার সম্বন্ধে নির্বাচন বা বলছে। তো দেখা গেছে কি, তারপরও আমারও চিন্তা ভাবনা এটাই ছিল, প্রথমবার আমি গুছাই দিই। কারণ এটার উদ্দেশ্য এটা ছিল যে মুন্সিগঞ্জের প্রায় অনেক স্বেচ্ছাসেবী যারা আছে তারা কম বেশি আমাদেরকে চিনি, যদি আমরা একটু গুছাই দিতে পারি তাহলে হয়তো সংগঠনটা এগিয়ে যাবে। কিন্তু এখন আমার যেটা মনে হয় যে আমরা এখন আমার সভাপতি ছেড়ে দিব, দিয়ে আমি আরেকজনকে দায়িত্ব দিলে সে ভালো যাবে, ভালো করতে পারবে। আমার সংগঠনটা আজীবন থেকে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেছে, সেই মানুষ সেবার সংগঠন জন্য। মানুষ সেবার জন্য, মানুষের এই হিংসা বিবাদ সব মেলার থেকে এই যুদ্ধটা হ্যাঁ, এই হচ্ছিল, শুরু যুদ্ধটা এটা হয়েছিল। করেছে। আমরা দেখা গেছে ওনার সংগঠন 50 বছর টিকেছে, আপনি জানেন কিনা 50 হ্যাঁ, বছর আমি জানি। টিকেছে। তো তারপরে তার আখিরি রুমির উম্মতেরা অনেকে হয়তো হিলফুল ফুজুল নামে বর্তমান সংগঠন করে সেটা আয়ত্ত করতে চাই যে না, নবীর একটা আমরা রাখি, আমরা সব ধরে রাখি। স্টুডেন্টকে আজকে এটাই পড়িয়েছি। হ্যাঁ, এটা শুনতেই মনে এটা হচ্ছে। হিলফুল ফুজুল। তো এই আমার সংগঠনটা যে কত দূর যাবে সেটাও জানি না, হ্যাঁ, আবার কতদিন টিকবে তাও জানি না। কিন্তু আমার কথা হচ্ছে চলুক। হয়তো অনেকে বললে যে অনেক পর্যায়ে জীবন দায় করতেছে, হয়তো উনি বাইরে চলে গেলে হয়তো চলবে না, না চললে আবার কেউ হয়তো চালাবে, নয়তো একটু কেউ কম চালাবে, চলবে। হ্যাঁ। চেষ্টা তো করে দিত, আমি 1 বছর করে দেখালাম, আপনারা করেন, আপনারা আরো চেষ্টা ভাইয়ের করতে করেন। সংগঠনের আসলে স্থায়িত্বকাল কত ছিল, মানে কতটুকু হয়েছে আসলে? আমাদের সংগঠন এখনো পর্যন্ত আমরা 2024 শুরু হয়েছে? 24 শুরু এক হয়েছে। বছর হয়েছে? 1 বছর হয়েছে, 1 বছর পূর্তি 1.5 বছরে পাড়া দিয়েছে আর কি। আচ্ছা, তো আমিও যেমন একটা সংগঠনের, ভাইয়া তো দুর্জয় তারুণ্যের কথা হ্যাঁ, আমি জানেন। দুর্জয় তারুণ্য তো আমাদের জানি। দুর্জয় তারুণ্যেরও কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকী মানে চলে এসেছে একদমই হ্যাঁ, সেপ্টেম্বরে। তো জানি। ভাইয়াকে অবশ্যই ইনভাইটেড, তো ইনভিটেশন তো অবশ্যই আমি থাকবেই জানি, আমি পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আশা করবো যে আমাদের আসলে মন মানসিকতা একটা এরকম একটা সংগঠন, যেটাই হোক না কেন, কিন্তু ভালো কাজ করার মনোবল থাকতে হবে। এবং এই যে একটু আগে সাইফুল ভাই একটা কমেন্ট করেছিল এবং ভাইয়া বলছো যে ভ্রাতৃত্বের যে টানটা রয়েছে, ভালো কাজ করার জন্য ভ্রাতৃত্বের টানটা অবশ্যই রাখতে হবে। কোনো হিংসার মনোভাব আমাদের মধ্যে রাখা যাবে না যে না এই সংগঠন এগিয়ে যাবে, আমরা কেন এগোতে পারছি না, এই জিনিসটা খুবই খারাপ। মানুষ 10টা কথা অনেকের বলে, কিন্তু আমি না এটা এখানে বলতে পারি আমার না তেমন কোনো হেটার্স নাই, অনেক কম আমার অন্য সব মানুষের। তারপরে বলি ওই মানুষ কি বললো সেটা থেকে চিন্তা ভাবনা না করে যে মানুষ উপকার পাচ্ছে, এটাই আপনি দুইটা কথা আগোচরে না বলে আপনিও তো যুক্ত হতে পারেন। এই তো ওই যে মোহাম্মদ, আমি দেখলাম যে মোহাম্মদ মেহেদি জামান ভাই, উনি আমাদের বসুন্ধরা পাঞ্জাবি থেকে 500 পাঞ্জাবি দিয়েছিলেন। তো মাশাআল্লাহ, ভাই মানে একটা আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে মানে ভাইয়া আমার সাথে লাইভে যুক্ত হয়ে গিয়েছে, তো এই জিনিসটা আসলে আমারই এখন খুব ভালো লাগছে যে এরকম একটা ভালো মনের মানুষকে আসলে আমাদের সাথে আমরা পেয়ে গিয়েছি। এবং ভাইয়া আপনার জন্য আসলে অনেক 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 বেশি মন থেকে দোয়া থাকবে এবং অবশ্যই শুভকামনা, ভালো কাজের জন্য এভাবেই আমাদের সাথে এগিয়ে থাকেন। আসলে আমি আসলে ভাইয়ার সাথে আরো অনেক আড্ডা দিচ্ছি, কিন্তু আমরা আসলে সময়ের প্রতি সীমাবদ্ধতা আমাদের রয়েছে এবং 8:30 আসলে আমাদের আরো আগে বিদায় নেওয়ার কথা 8:15-তে, বাট অলরেডি 8:32 আমরা চলে এসেছি। তাহলে আমি একটা তো মিনিট আপনার হ্যাঁ, কাছে সময় নিই। সেটা হচ্ছে যে আমি কিছু কথা, এটা আমি 2022 না 23-এ হয়তো এখানে এসেছিলাম বা খেয়াল হচ্ছে না, তখনও যেটা বলেছি, হয়তো আজ আসি কাল দুনিয়া ছেড়েও যেতে পারি, দেশ ছেড়েও যেতে পারি, হয়তো বাইরে যেতে পারি, যে কোনো কিছুতে। কিন্তু আপনারা এই সেবামূলক কাজগুলো ধরে রাখবেন, ধরে রাখার পরে আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন। এই যে একটা রক্তের জন্য এতগুলো মানুষ চেষ্টা করে, তারপরে কেউ কেউ পায় কেউ পায় না। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার তেমন লিস্টও নাই। এই 5-6 বছর যাবত এই রক্তদানের বিষয়ে কাজ করতে করতে আমার লিস্টই নেই। আমাকে রিকোয়েস্ট দিলে আমার মাথায় সেট হয়ে থাকে, ওই যে ওরা আসে, ফোন দিলে চলে আসে। আপনি কিন্তু আমার নিজের ভাই বেরাদারকে নিয়ে যদি করতে পারি, আপনি আপনার এলাকার ভাই বেরাদারকে একটু খুঁজতে পারেন না? আমি গত এই রেডিও বিক্রমপুর 99.2 FM এ গতবারও বলেছিলাম যে আপনার সিজার হবে কিছুদিন পর, মানে 10 মাস বাচ্চাটা বা 9 মাস বাচ্চাটা আপনার গর্ভে ছিল, আপনি কেন 2 মিনিট আগে খোঁজ নেন? আপনি কেন 1 দিন আগে খোঁজ নেন? আপনি 1 মাস আগে নির্ধারিত খোঁজ নেন না? আপনি অবশ্যই এটা খুঁজে পাবেন। আপনি চেষ্টা করেন, আমি পাড়াটা কত হয় আমার মনে হয় না প্রত্যেক ঘরের থেকে একজন নিজের গ্রামের রক্ত দিতে নিয়ে গেছি, আজকে তো এটা খাওয়াবো, চল একটু ঘুরে আসি, ও জানেও না রক্ত দিতে নিয়ে গেছি, এরকমও হয়েছে। আমি যদি এলাকাতে নিয়ে যেতে পারি, আপনি আপনার এলাকাতে কেন খুঁজতে
পারবেন না। আপনি কেন মানে নিজের এলাকা মানে অনুষ্ঠান করেন, ওই যে একটা রীতিমতো একটা কথা আছে, অনুষ্ঠানে এত মানুষ দাওয়াত দেন, রক্তদাতার মানুষ কই, মানুষ পাওয়া যায় না কেন? সো এই জন্য আপনারা নিজেরও চেষ্টা করেন, আপনি বাড়িতে দাঁড়ায় যদি চিন্তা করেন যে আমি 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 এরকম অনেক সময় দেখেছি, রাস্তার মধ্যে দাঁড়ায় অনেক মানুষ দেখায়। ডেপুটেশনে ওই দিন দেখলাম একটা মানুষ বলতে আমার মায়ের জন্য রক্ত লাগবে, সে একটা ব্যানারের মতো টানে বলতেছে আমার মায়ের জন্য একটা কি পজিটিভ জানি একটা রক্ত লাগবে। সে যদি দাঁড়ায় থেকে একটা রক্ত ম্যানেজ করে ফেলতে পারে, আপনি 10 মাস 9 মাস এটা বাচ্চাটা আপনার মায়ের বোনের গর্বে ছিল, আপনি তখন এটা কেন খোঁজ নিলেন না? বা আপনি নিজের বাড়িতে খোঁজ নিলে কি আপনি পেতেন না? চেষ্টা করেন নিজে থেকে। আজকে আমি আসি, কাল ধরেন জীবন মারা গেছে, ধরেন যে সংগঠনের অনেকের যার প্রতি আপনি বিশ্বাস রাখছেন তার কোনো কাজের জন্য সে দূরে চলে গেছে, জীবিকার তাগিদে যায় না, আপনি কেন ব্লাড ফাইটার হলেন না? আপনি কেন চেষ্টা করলেন না? আমি আমার নিজ বাড়িতে একটা ধারে খুঁজলে 3টা রক্ত পাবো, আপনার বাড়িতেও পাবেন। আপনি চেষ্টা করেন, নিজের দায়িত্ব আপনি নিজে যদি নিজের সংসারের মায়া না করেন, নিজের সন্তানাদির বউয়ের মায়া না করেন, অন্য কেউ কি ওটা করবে? চেষ্টা করেন, আপনারাও পারবেন ইনশাল্লাহ। এটাই আমার বলার ছিল যে আপনারা চেষ্টা করেন। আর একটা কথা হচ্ছে যে আমরা যে দিঘির পারে নদী ভঙ্গন দেখছি, এটা আমি একটু বলি, আমি জানি না কতজন দেখছে। দেখেন আমরা ফেনীতে, আমি বললাম যে ফেনীতে আমরা ত্রাণ সামগ্রী দিয়েছি, ইভেন আমরা নোয়াখালীতে ঘর তৈরি করে দিয়েছি। তো দেওয়ার পর, এটা করার পর আমাদের সংগঠন এই যে ফেনী গেলাম, নোয়াখালী গেলাম, আপনি দিঘির পারে নদী ভঙ্গন হচ্ছে, বাড়িঘর হারায় যাচ্ছে, আপনারা কেন কোনো উদ্যোগ নিচ্ছেন না? আমি নিচ্ছি না, আমি তো এই প্রথম বললাম, আমিও এখনো নিইনি, কিন্তু কেন আমরা নিচ্ছি না কেন? একটু পরে তাদের জন্য কিছু করার চেষ্টা করি। আপনি 10 টাকার কিছু একটা দেন, বা আপনি একটা কিছু চিন্তা ভাবনা করেন যে গ্রামের থেকে, আমার আগে মুন্সিগঞ্জ জেলা, এই তো দিঘির পাতা আমাদের মুন্সিগঞ্জেই পড়েছে, তাই না? তো আপনি কি বলে নদীর পার গিয়ে ঘুরে আসেন, আপনি ফেনী জেলা যান, আপনি নোয়াখালী যান, আপনি কুমিল্লা যান, আপনি চেষ্টা করতে পারলেন না তাদের জন্য কিছু একটা করার? আসুন, আমি ক্ষোভ থেকে বলছি না, আসুন আমরা একটা উদ্যোগ নেই যে আমরা এই দিঘির পাড়ের জন্য কিছু একটা করব। একটা ঘর তৈরি করে দিতে না পারলেও অন্তত 1 সপ্তাহ খাবারের ব্যবস্থা যাতে করতে পারি। আমি 500 মানুষকে না দিতে পারি, 10টা মানুষকে দিতে পারি। চেষ্টা করি, আসেন আমরা কিছু একত্রিত হই। এত কিছু যেহেতু করেন আপনারা, তো আপনাদেরকে সবাই ভালোবাসে। এই যে আমি জীবন যে করি, আমাকে যদি কেউ ভালো না বাসতো, আমাকে যদি কেউ ইন্সপায়ার না করতো, সহযোগিতা না করতো, বা আমাকে সাপোর্ট না করতো, আমি আজকে জীবন এখানে আসতে পারতাম না। তো এই যে আপনারা চেষ্টা করেন, এটাই আপনাদের কাছে আবদার। নিজের রক্ত নিজে জোগাড় করার মতো একটা অ্যাবিলিটি রাখেন, ঠিক আছে? এই আর কি আপনাদের কাছে আবদার। আর দিঘির পার জন্য কিছু একটা করার চেষ্টা করেন, আমরা আছি। কি যতটুকু সেবা সহযোগিতা, আমার সামনে যে অর্ণাপু আছে, ওনারা দুর্যোগ তারুণ্য বা বিভিন্ন সংগঠন করেন, আমি মনে করি আপুরা আমাদের সাথে থাকবে, অবশ্যই থাকবে। আর দেশের জন্য নিজের গ্রামে আগে ঘর ঠিক, পরে বাহির ঠিক। বাইরে করব, অবশ্যই করব, আর সব জায়গায় করব, কিন্তু নিজের গ্রাম এলাকায় এই একটা সমস্যা হচ্ছে, আমি একটা পোস্ট দেখি নাই ভাই, অনেক পোস্ট হয়, একটা পোস্ট এখনো পর্যন্ত সবাই হয়তো এখনো অবগত হয়নি এই বিষয়ে। হন, আমি কারোর কাছে আবারও বলছি, আমি কোনো ক্ষোভ থেকে বলছি না যে ক্ষোভ, ভাইয়া জানাচ্ছে এবং ভাইয়া আসলে সকলের সহযোগিতা কামনা করছে। সহযোগিতা সবাই মিলে, ধরেন আমি 10টা পরিবারকে কিছু একটা দিতে পারলাম, চেষ্টা করি, সকলে মিলে করি, কোনো সংগঠনের নাম না হলেও আমরা নিজেরা যেন উদ্যোগ নিয়ে কিছু একটা করি। ভাইয়া এই কথাই বলছে, এবং ঘড়িকাটা আমি দেখতে পাচ্ছি। আমরা কি বলবো, আমরা আজকে আড্ডা দিতে দিতে, আমাদের আড্ডাটা এতটাই জমেছিল আজকে যে আড্ডা দিতে দিতে আমাদের সময় কখন পার হয়ে গিয়েছে আপনাদের সাথে আমরা আসলে সেই খেয়ালও করিনি। তো আসলে আজকের মতো আমাকে এবং ভাইয়াকে এখানেই বিদায় নিয়ে নিতে হবে। তবে এই বিদায় চিরবিদায় হবে না, আমি আবারও চলে আসবো। তবে বিদায় নেওয়ার আগে আমি আবারও আপনাদের কাছে ভাইয়ার বলা মতো আমি সেই কথাটি আবারও বলবো এবং অনুরোধ করবো যে দিঘির পাড়ে যে নদী ভাঙনের যে ইস্যুটি আমাদের সামনে এসেছে, এটার জন্য যেন আমরা সকলে যেন এগিয়ে আসি এবং সকলে যেন সহযোগিতা করি এবং খুব ভালো এবং আসলে ভাইয়া আমার জন্য খুবই দোয়া করো মন থেকে ইনশাআল্লাহ। তবে
99.2 FM। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে।